হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের বিটু স্যার চলে এসেছি ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারের আদ্যপান্ত নিয়ে। আজকে আমাদের ভেক্টরের সেকেন্ড লেকচার, রাইট? সো আমরা আর কথা না বাড়িয়ে চলো আমরা স্টার্ট করে দিই, দেন ক্লাস শেষে বাকি যেটা বলার আমরা বলবো। ওকে, সো আমরা আগের দিন যে কনসেপ্টগুলো শেষ করে রেখেছিলাম সেটা ছিল হচ্ছে ভেক্টরের প্রকারভেদগুলো। তারপর আমরা শেষ করেছিলাম হচ্ছে ভেক্টরের লব্ধির রাশিমালা, ভেক্টরের লব্ধির দিকের রাশিমালা, এই পর্যন্ত আমরা করেছিলাম, তাই তো? আজকে আমরা যতটুকু করব তারপর থেকে আমরা স্টার্ট করব, আমরা যে পর্যন্ত শিখেছিলাম তারপর থেকে স্টার্ট করব। ওকে, সো চলো এখন লব্ধি সর্বদাই বৃহত্তর ভেক্টরের সাথে কম কোণে আনত থাকে, এই কথাটা অ্যাকচুয়ালি কি মিন করে দেখো। আমি তোমাদের একটু বলি, যদি এমন হয় যে এটা একটা ভেক্টর পি আছে, এটা একটা ভেক্টর কিউ আছে, তাই না? এটা একটা ভেক্টর পি, এটা একটা ভেক্টর কিউ, তাহলে অফকোর্স লব্ধিটা কোনটা ছিল? লব্ধি ছিল এটা আর কর্ণ বরাবর। এখন ভাবতে পারো স্যার আমি তো সামান্তরিকটা পরিপূর্ণ করলাম না। সো তুমি পুরো সামান্তরিকটা পরিপূর্ণ করার এখন আর কোনো প্রয়োজন নেই, জাস্ট তুমি এতটুকু অংশই করতে পারবে, ঠিক আছে? সো মেইন দুইটা ভেক্টর রাখবা, এখন কর্ণ বরাবর যে লব্ধিটা হচ্ছে শুধু সেটা রাখলেই হবে, বাকি দুইটা বাহু দিয়ে ফিল আপ করার কোনো দরকার নেই। ওকে, এখন আমরা দেখেছিলাম আর ভেক্টরটা আমরা ধরেছিলাম, তাই না? তার আগে একটু বলি, পি আর কিউর মধ্যবর্তী কোণকে আমি কত ধরেছিলাম? এটা অ্যালফা ধরেছিলাম। আর লব্ধি এবং পি এর মধ্যবর্তী কোণকে আমি ধরেছিলাম কত? থিটা। এবং থিটার যে রাশিমালাটা আমরা পেয়েছিলাম সেটা ছিল থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স কিউ সাইন অ্যালফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ অ্যালফা। যারা এই রাশিমালা প্রতিপাদনটি দেখোনি তারা প্রিভিয়াস ভিডিওতে আগে একটু চেক করে আসো যে অ্যাকচুয়াল লব্ধির কোণের রাশিমালাটা কিভাবে আসলো, ঠিক আছে? এখন এই যে কোণের যে রাশিমালা, এই কোণটা অ্যাকচুয়ালি কেমনভাবে থাকে? এটা তো লব্ধির কোণ, এই যে এই কোণটা কিন্তু লব্ধির কোণ, আর এর কোণ, তাই না? আর পি এর সাথে কেমন কোণে আছে? এটা তো লব্ধির কোণ। এখন লব্ধি সর্বদা বৃহত্তর ভেক্টরের সাথে কম কোণে থাকে, এটা কি মিন করে? সো আমি তোমাদের এইটা একটা এক্সাম্পল দিয়ে ধরে বুঝাই দিই। ধরে নাও যে কোনো নদীতে স্রোতের বেগ আছে, স্রোতের বেগ এটা আছে, আমি এটাকে ধরতেছি পি, স্রোতের বেগটাকে অলওয়েজ পি ধরে, আমি পি ধরে নিবা, তোমরাও এক্স অক্ষের দিকে স্রোতের বেগটাকে অলওয়েজ ধরবা, ঠিক আছে? পি স্রোতের বেগকে আমি ধরে নিচ্ছি এটা 10 কিলোমিটার পার আওয়ার। ওকে, 10 কিলোমিটার পার আওয়ার। ওকে, অ্যান্ড আমি নৌকার বেগটাকে ধরতেছি কিউ ইকুয়ালস টু 5 কিলোমিটার পার আওয়ার। ওকে, নৌকা ও স্রোতের মধ্যবর্তী কোণকে ধরতেছি মানে অ্যালফা। নৌকা ও স্রোতের মধ্যবর্তী যে কোণ আছে সেই কোণটাকে আমরা কি ধরি? অ্যালফা। লেটস সে অ্যালফাটাকে আমি ধরতেছি কোণ অ্যালফা ইকুয়ালস টু, আমি ধরে নিচ্ছি এটা, ধরে নাও ইটস 60 ডিগ্রি। ওকে, এখন তাহলে থিটাটা কত? লব্ধি পি এর সাথে বা স্রোতের সাথে কত কোণে আছে? চলো আমরা যদি এই ভ্যালুগুলো দিয়ে বের করতে চাই, থিটা ইকুয়ালস টু কত হবে? ট্যান ইনভার্স কিউ সাইন অ্যালফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ অ্যালফা, রাইট? এখন যদি ভ্যালুগুলো বসাও দেখতে পারবে এখানে কিউ এর মানটা কত ছিল? আমরা স্রোতের নৌকার বেগকে ধরেছিলাম 5, সাইন অ্যালফার মানটা আমরা কত ধরেছি? 60। আমি একটা ভ্যালু ধরে আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি কনসেপ্টটা। ওকে, ডিভাইডেড বাই পি এর ভ্যালুটা কত ধরা হয়েছে? 10 প্লাস 5 কজ 60। ওকে, এটাকে সলভ করলে কত হয়? ওয়েট, আমার কাছে সায়েন্টিফিক ক্যালকুলেটরটা আনা হয়নি, আমি একটু করে দেখি। সো উপরে আছে হচ্ছে 5 sin 60, ওকে, এটা হচ্ছে ট্যান ইনভার্স, উপর আছে 5 sin 60
sin 60, sorry, excuse me, tan inverse 5 sin 60, okay, divided by নিচে হচ্ছে 10 প্লাস 5 cos 60, সো এর আনসারটা আসতেছে 19.11 বলা যায়, 19.11 ডিগ্রি। এখন তুমি এই যে আমি ভ্যালুটা পাইলাম, এবার কথাটাকে একটু মিলায় নাও যে দেখো আমরা কি বলছি, লব্ধি সর্বদা বৃহত্তর ভেক্টরের সাথে, দুইটা ভেক্টর পি একটা ভেক্টর ছিল, কিউ একটা ভেক্টর, দুইটার মধ্যে বড় ভেক্টর কে, বৃহত্তর কে? দেখো স্রোতের বেগটা বড় ছিল নৌকার থেকে, নৌকার বেগ ছিল 5 আর স্রোতের বেগ ছিল 10, তাহলে বৃহত্তর কে, পি না কিউ? বৃহত্তর হচ্ছে পি, সরি রাইট, ওকে, বৃহত্তর হচ্ছে এখানে পি। তাহলে বৃহত্তর ভেক্টরের সাথে কত কোণে আছে? 19.11 ডিগ্রি কোণে। এটা পি এর সাথে, এটা কার সাথে আছে? এটা পি এর সাথে। কারণ তুমি এখানে একেই আমি দিয়েছি, আরটা থিটা কোণে কার সাথে আছে? পি এর সাথে আছে। সো আমি ব্র্যাকেট এখানে লিখে দিচ্ছি এটা কার সাথে, এই কোণটা পি এর সাথে। তাহলে এখন আমি তোমাকে যদি বলি কিউ এর সাথে কত কোণ হবে বলো তো? কিউ এর সাথে দেখো টোটাল এই পি আর কিউর মধ্যবর্তী কোণটাকে আমি কত ধরছিলাম? পি আর কিউর মধ্যবর্তী কোণকে 60 ডিগ্রি ধরছি। তাহলে কিউ এর সাথে কত কোণে থাকতেছে? কিউ এর সাথে থাকতেছে ওই যে দেখো এই টোটালটা হচ্ছে 60, তাই না? এই 60 থেকে নিচে থিটা পাইছো কত? এটা পাইছো 19 পয়েন্ট সামথিং। তাহলে 60 থেকে যদি এটা বাদ দিই আমি, তাহলে কিউ এর সাথে এটা কত কোণে আছে এটা পাওয়া যাবে। ওকে, তাহলে কিউ এর সাথে কত কোণে আছে? আমি 60 থেকে 19.11 মাইনাস করতেছি, তাহলে কিউ এর সাথে কত কোণে আছে দেখো, এটা হচ্ছে 60 মাইনাস 19.11, সো ইটস 40.89 ডিগ্রি। ওকে, এখন তুমি কথাটা একটু মিলাও যে লব্ধি কোণটা আর দেখো নিচের দিকে যে কোণে আছে থিটা, পি এর সাথে কত কোণে আছে থিটা? বড় ভেক্টর কিন্তু পি, তাই না? কিউ আর পি এর মধ্যে বড় কে? দেখো পিটাকে আমি 10 কিলোমিটার পার আওয়ার ধরছি, কিউটাকে ছোট ধরছি, সো বড় কোণটা পি। বড় ভেক্টরের সাথে কত কোণে আছে? 19.11 ডিগ্রি কোণে। আর ছোট ভেক্টর কিউ এর সাথে কত কোণে আছে? 40 ডিগ্রি কোণে। এই কথাটাকে আমরা চেক করলাম জাস্ট, যে অ্যাকচুয়ালি লব্ধি সর্বদা বড় ভেক্টরের সাথে কম কোণে থাকে। দেখো বড় ভেক্টর ছিল পি, পি এর সাথে কিন্তু 19 ডিগ্রি কোণে আছে, তাই না? আর ছোট ভেক্টর হচ্ছে কিউ, কিউ এর সাথে 40 ডিগ্রি কোণে আছে। তার মানে বড় ভেক্টরের সাথে ছোট কোণে থাকে আর ছোট ভেক্টরের সাথে বড় কোণে থাকে। আশা করি বুঝতে পেরেছো। যদি স্টিল কারো কোনো প্রবলেম থাকে তাহলে প্লিজ তোমরা কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তোমাদের দরকার হলে আরও একটা ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে, যদি বুঝতে না পারো। ওকে, চলো আমরা পরের টপিকসে চলে যাই। কি আছে, আমরা যে ফর্মুলাটা ডেরিভেট করেছি লব্ধির এবং লব্ধির কোণের বা লব্ধির দিকের, সেই ফর্মুলা দিয়ে আমরা দু একটা ম্যাথ করে ট্রাই করব। দেখো কি আছে, 5 কিলোমিটার পার আওয়ার স্রোতস্বিনী নদীতে। এখন স্রোতের যে বেগ থাকে, স্রোতের বেগটাকে আমরা ধরি পি দিয়ে, অলওয়েজ এক্স অক্ষের দিকে কি ধরি? পি দিয়ে। স্রোতের বেগ পি ইকুয়ালস টু কত হচ্ছে? 5 কিলোমিটার পার আওয়ার। পি ইকুয়ালস টু আছে 5 কিলোমিটার পার আওয়ার। ওকে, দেন একটি নৌকা সোজাসুজি 10 কিলোমিটার পার আওয়ার বেগে রওনা দিল। সো একটু চিত্রটা খেয়াল করো, তুমি ড্রয়িংটা বুঝতে পারলে তাহলে তুমি কোনটাকে খুঁজে পাবে। তাহলে একটা নদীতে স্রোত আছে ডান দিকে, এটা হচ্ছে পি। ওকে, নৌকাটা কেমনভাবে রওনা দিছে? নৌকাটা সোজাসুজি রওনা দিছে, সো এটা সোজাসুজি রওনা দিছে, এইভাবে হচ্ছে কিউ। ওকে, তাহলে বলো তো পি আর কিউর মধ্যবর্তী কোণটা কত? এখানে কোণটা বলে দেওয়ার কোনো প্রয়োজন আছে? যেহেতু সোজাসুজি রওনা দিছে তাহলে কোণটা কত হবে? কোণ কত হবে? কোণ অ্যালফা ইকুয়ালস টু হবে 90 ডিগ্রি, কারণ এখানে বলা হয়েছে এটা সোজাসুজি রওনা দিছে, স্রোতটা ডান দিকে আর নৌকাটা সোজাসুজি রওনা দিছে, দ্যাটস ওয়াই এটা 90 ডিগ্রি। আমরা জানি পি আর কিউ দুইটা ভেক্টর হলে লব্ধিটা অফকোর্স মাঝামাঝি কোনো একটা জায়গায় থাকে, যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। এখন এখানে বলা হচ্ছে নৌকা সোজাসুজি কত বেগে যাচ্ছে? নৌকার বেগ কত? 10 কিলোমিটার পার আওয়ার। নৌকার বেগকে আমরা কিউ দিয়ে ধরি,
নৌকার বেগ কিউ ইকুয়ালস টু কত 10 কিলোমিটার পার আওয়ার 10 কিলোমিটার পার আওয়ার রওনা দিলে উক্ত নদীতে নৌকার মাঝি কত বেগে কোন দিকে যাবে মানে লব্ধি বেগটা কত হবে এটা তোমাকে বলছে ও রওনা দেওয়ার যে বেগটা আছে সেটা হচ্ছে কিউ আর ওর পৌঁছানোর যে বেগ সেটা হচ্ছে আর লব্ধি বেগ মানে রওনা দেওয়ারটা হচ্ছে কিউ আর পৌঁছানোর বেগ যেটা সেটা হচ্ছে আর লব্ধি বেগটা হচ্ছে পৌঁছানোর বেগ ঠিক আছে যে স্রোতের কারণে নৌকা যে বেগে রওনা দিচ্ছে সে বেগে তো পৌঁছাবে না স্রোতের কারণে ওর বেগ কমতে পারে বা বাড়তে পারে দ্যাটস ওয়াই স্রোত আর নৌকার বেগের কম্বিনেশনে যে ফাইনাল বেগটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি লব্ধি ওকে তো এখানে তোমাকে নৌকার লব্ধি বেগ চেয়েছে আবার কোন দিকে যাবে মানে কোনটাও চেয়েছে থিটাও চেয়েছে তো আমরা জানি পি আর কিউর মধ্যবর্তী কোণ এটাকে আমরা অ্যালফা ধরি আর এবং পি এর মধ্যবর্তী কোণকে অলওয়েজ কি ধরি থিটা ধরি সো তোমাকে আর এর মানটা বের করতে হবে যেটাকে বলা হবে বেগ লব্ধি বেগ আর কোন দিকটা বোঝাইতে আমি বের করব কোণ এবং কোনটা বের করার আনসারটা এভাবে লিখবো যে মনে করো থিটার মান যদি 30 ডিগ্রি হয় লিখবো পি এর সাথে 30 ডিগ্রি কোণ আছে চলো করেই দেখা যাক সো আমরা আর এর ফর্মুলা কি জানি আমরা আর এর ফর্মুলা জানি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq অ্যান্ড কজ আলফা এই ফর্মুলাগুলো কিন্তু তোমরা অলরেডি করেছো আমরা প্রিভিয়াস লেকচারে এই যে ফর্মুলা কোত্থেকে আসছে এই ফর্মুলাটা ডেরিভেট করেছি ঠিক আছে এখন শুধু আমরা ফর্মুলাটা ইউজ করে ম্যাথ করতেছি সো পি এর মানটা কত আছে এখানে পি এর মানটা আছে 5 এর স্কোয়ার অ্যান্ড দেন কিউ এর মানটা কত আছে কিউ এর মানটা আছে 10 স্কোয়ার দেন 2 ইন্টু 5 ইন্টু 10 দেন কজ অ্যালফা কত কজ অ্যালফার মানটা হচ্ছে 90 ডিগ্রি ঠিক আছে তাহলে এখানে লব্ধি বেগের মানটা কত আসে আমরা যদি ক্যালকুলেট করি এখানে কি আছে রুট ওভার 5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 10 50 to 100 হয় এখানে 100 লিখলেই চলতেছে আর cos 90 মান কত তোমরা জানো cos 90 মান 0 আচ্ছা সো এদিকে এটা না লিখলেও চলতেছে এই টোটাল টুকুর মানটা 0 আসে তুমি ক্যালকুলেটর বসাইলে বুঝতে পারবা cos 90 মান 0 সো আমার এই মানটার কোনো প্রয়োজন ছিল না এক্সট্রিমলি সরি তাহলে এখানে কি হচ্ছে এখানে আমি জাস্ট 5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার করলেই চলতেছে 5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার এটা করলে চলতেছে যেটা আসতেছে 11.18 কিলোমিটার পার আওয়ার আই এম ভেরি সরি আমার হাতে সাইন্টিফিক ক্যালকুলেটর না থাকার কারণে একটু ক্যালকুলেশনটা একটু লেট হচ্ছে ঠিক আছে দেখো এটা কিন্তু লব্ধি বেগ তাহলে মাঝি কত বেগে পৌঁছাবে যত বেগে রওনা দিছে সেটা কিন্তু কি ছিল রওনা দেওয়ার বেগটা হচ্ছে কিউ যেটা সোজাসুজি রওনা দিছে এখন স্রোত তো ডান দিকে ও সোজা রওনা দিলে কি সোজা পৌঁছাইতে পারবে অফকোর্স না স্রোত ডান দিকে থাকায় সোজা রওনা দিলে নৌকাটাকে একটু ডান দিকে সরাই নিয়ে যাবে মানে এই বরাবর নৌকা পৌঁছাবে এই পৌঁছানোটাকে বোঝানো হয় লব্ধি দিয়া তাহলে পৌঁছানোর বেগটা হচ্ছে লব্ধি বেগ আর যত কোণে পৌঁছাচ্ছে এটা হচ্ছে লব্ধির কোণ ঠিক আছে তাহলে আমি অলরেডি আর এর মানটা বের করছি এবার থিটার মানটা বের করব সো তুমি অলওয়েজ এটা মনে রাখবা থিটাটাকে সব সময়ের জন্য স্রোতের সাথে ধরবা লব্ধি এবং স্রোতের মধ্যবর্তী কোণকে থিটা ধরবা আর যদি তুমি থিটাটাকে উল্টা দিকে ধরো তাহলে তোমার ফর্মুলাটা চেঞ্জ করতে হবে ঠিক আছে দ্যাটস ওয়াই আমি তোমাদের বলবো তোমার একটা সাইডে ধরে অলওয়েজ করবা সো লব্ধিটাকে তুমি সব সময় স্রোতের সাথে ধরবে আমরা জানি কি ফর্মুলাটা হচ্ছে থিটার ফর্মুলাটা হচ্ছে tan ইনভার্স উপরে হচ্ছে কি ছিল কিউ সাইন আলফা আর নিচে ছিল পি প্লাস কিউ কজ আলফা ওকে তাহলে এখানে যদি মান বসাই আমরা tan ইনভার্স কিউ এর মান কত কিউ এর মানটা আছে 10 ইন্টু সাইন কত অ্যালফার মানটা হচ্ছে 90 ডিগ্রি ডিভাইডেড বাই পি এর মানটা হচ্ছে কত 5 প্লাস 10 কজ 90 ডিগ্রি মান বসাইলাম এখন তুমি জানো এখানে অ্যাকচুয়ালি হচ্ছে 10 সাইন 90 মান 1 সো উপরে শুধু 10 থাকে আর নিচে কজ 90 মান 0 নিচে শুধু 5 থাকে ঠিক আছে তুমি ক্যালকুলেটরের মানটা বসাইলে আনসারটা চলে আসবে যেটা হবে tan ইনভার্স 10 ডিভাইডেড বাই 5 10
ডিভাইডেড বাই 5, এটা হচ্ছে 63.43 ডিগ্রি। তাহলে বলো এটা কত কোণে পৌঁছাবে? এটা 63.43 ডিগ্রি কোণে পৌঁছাবে। কিন্তু এই কোণটা কার সাথে? এই লব্ধির যে কোণটা, এটা কি নৌকা যেদিকে রওনা দিছিল সেই দিকের সাথে নাকি স্রোতের সাথে বলো তো? এই যে আরটা কার সাথে থিটা কোণে আছে? স্রোতের সাথে। তার মানে আনসারটা কিভাবে লিখতে হবে? যে মাঝি 11.18 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে এত ডিগ্রি কোণে পৌঁছাবে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, স্টিল যদি কোনো প্রবলেম থাকে তোমরা প্লিজ কমেন্টে জানিও। ওকে, চলে যাচ্ছে আমরা নেক্সট স্লাইডে। কি আছে এখানে? আরেকটা কোয়েশ্চেন আছে, দেখো এখানে আছে কি 5 কিলোমিটার পার আওয়ার স্রোতস্বিনী। আমি ডেটাগুলো লিখে দিব, এটা তোমাদের জন্য থাকবে। তোমরা কমেন্টে এটার আনসারটা লিখবে নিজেরা ক্যালকুলেট করে। আমি ডেটাগুলোকে বুঝিয়ে বুঝিয়ে লিখে দিব, বাকি ক্যালকুলেশনটা তোমরা করবে। ওকে, সেখানে কি আছে? 5 কিলোমিটার পার আওয়ার স্রোতস্বিনী নদীতে স্থানে। এখানে তাহলে হচ্ছে স্রোতের বেগ দেওয়া আছে 5 কিলোমিটার পার আওয়ার, তাই না? স্রোতের বেগকে আমরা কি দিয়ে লিখি? পি দিয়া, যেটা হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। অ্যান্ড একটি নৌকা সোজাসুজি এত বেগে পৌঁছালে, ঠিক আছে, সোজাসুজি যদি পৌঁছায়, তার মানে পৌঁছানোটা লব্ধি বলছিলাম, রওনা দেওয়াটা হচ্ছে কিউ, আর পৌঁছানোটা হচ্ছে আর, লব্ধি আর। তার মানে তুমি দেখো, যদি আমি এটাকে তোমাকে ড্র করে বোঝাইতে চাই, আমি রাইট সাইডে করি ড্রয়িংটা। স্রোত রাইট সাইডে আছে, এটা হচ্ছে পি। এখন নৌকাটা পৌঁছাবে সোজাসুজি, এটা হবে কিন্তু আর, এটা কিন্তু লব্ধি হবে আর। পৌঁছানোটা হচ্ছে লব্ধি, রওনা দেওয়াটা হচ্ছে কিউ, আর পৌঁছানোটা হচ্ছে আর, লব্ধি। ঠিক আছে, এখন তুমি সিম্পল বেসিক কমন সেন্স থেকে বলো, যদি ডান দিকে নদীর স্রোত থাকে, তুমি অফকোর্স বাম দিকে রওনা না দিলে কি সোজা পৌঁছাবে? অবশ্যই না, তাই না? ডান দিকে নদীর স্রোত আছে, তার মানে তোমাকে সোজা পৌঁছাইতে হলে তোমাকে রওনা দিতে হবে বাম দিকে। কিউটা হবে কোন দিকে? বাম দিকে রওনা দিতে হবে। তার মানে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, আমরা এটাকে কি বলি? আমরা অলওয়েজ এটাকে অ্যালফা বলি। আর এবং পি এর মধ্যবর্তী কোণকে আমরা কি বলি? থিটা বলি, যেটা একটু আগে করেছো। সো এখানে একটু ট্রিকি কোশ্চেন এটা। এটার জন্য কি করতে হবে দেখো, তোমাকে এবার কিন্তু কিউ এর মানটা জিজ্ঞেস করছে, যে নৌকার মাঝি কত বেগে কোন দিকে রওনা দিয়েছিল। রওনা দেওয়ারটা কি বলেছি আমি? এটা হচ্ছে কিউ, আর পৌঁছানোটা হচ্ছে আর। সো একদম কনফিউজড হবে না, সিম্পল হিসাব। রওনা দেওয়ার বেগ হচ্ছে কিউ, আর পৌঁছানোর বেগ হচ্ছে আর। ওকে, এখন কথা হচ্ছে ও কোন দিকে রওনা দিয়েছিল আর কত বেগে রওনা দিয়েছিল। কত বেগে বলতে এটা কিউ, আর কোন দিকে বলতে এটা অ্যালফাটা কত। বুঝতে পেরেছো? সো তোমরা এখানে লব্ধি বেগটা দেওয়া আছে, দেখো লব্ধি বেগ আর ইকুয়ালস টু কত আছে? লব্ধি বেগ দেওয়া আছে 8 কিলোমিটার পার আওয়ার বেগে পৌঁছাচ্ছে। তার মানে আর এর মানটা হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। এবং দেখো এখানে আরটা যদি সোজা থাকে, তাহলে থিটার মানটা কত হয়? থিটার মানটা কত হয় বলো তো? থিটার মানটা অফকোর্স 90 ডিগ্রি, যেহেতু সোজা পৌঁছাচ্ছে, স্রোতটা ডান দিকে আরও সোজা পৌঁছাচ্ছে। সো এদের মধ্যবর্তী কোণটা কত? থিটা, কারণ আর এবং পি এর মধ্যবর্তী কোণ থিটা। পি আর কিউর মধ্যবর্তী কোণ আলফা, পি এবং আর এর মধ্যবর্তী কোণ থিটা। থিটাটা 90 ডিগ্রি দেওয়া আছে। লব্ধির দিক দেওয়া আছে বা লব্ধির কোণ দেওয়া আছে, লব্ধির কোণ থিটা কত দেওয়া আছে? এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা ডিরেক্ট ভ্যালু না দিয়ে তোমাকে জাস্ট বলে দিয়েছে যে সোজা পৌঁছাচ্ছে। এখন তোমাকে বের করতে হবে নৌকার বেগ কিউ কত হবে, আর নৌকার রওনা দেওয়ার কোণটা কত হবে? রওনা দেওয়ার কোণ, নৌকা রওনা দেওয়ার কোণ কোনটা বলো তো? নৌকা কত কোণে রওনা দেয়? অ্যালফা কোণে। এই যে পি এর সাথে কত কোণে রওনা দিছে? অ্যালফা কোণে রওনা দিছে। বুঝছো? ওকে, এখন এটা সলভ করতে হলে তোমাকে দুইটা ইকুয়েশন নিতে হবে, অ্যান্ড ইকুয়েশন অনুযায়ী সলভ করতে হবে। সো আমি তোমাকে জাস্ট ইকুয়েশনটা ধরাই দিচ্ছি, যেটা ফার্স্ট অফ অল তোমাকে হচ্ছে ট্যান থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ট্যান থিটা মানে হচ্ছে, আচ্ছা মানে বিষয়টা হচ্ছে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। ট্যান ইনভার্সটা না লিখে আমি ট্যানটাকে বাম দিকে লিখলাম আর কি, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। দেখো এই ট্যানটাই কিন্তু ডান দিকে গেলে ট্যান ইনভার্স হয়, যেটা আমি প্রিভিয়াস স্লাইডে লিখছিলাম। বুঝছো? দেখো এই যে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স লিখছিলাম, এই ট্যান ইনভার্সটা বাম দিকে আসলে ট্যান থিটা হয়ে যাচ্ছে। ঠিক আছে? ওকে, এখন দেখো এখানে
তুমি যদি অ্যালফার মান তো তুমি জানো না। এখন tan 90 মান কত? এটা আনডেফিনিট, তাই না? এটা তো অসংজ্ঞায়িত। tan 90 মান তুমি ক্যালকুলেটরে দিলে দেখবা এটা অসংজ্ঞায়িত আসতেছে, ম্যাথ এরর আসতেছে, তাই না? সো আমরা অসংজ্ঞায়িত জিনিসটাকে 1/0 লিখতে পারি অ্যাকচুয়ালি। কোনো সংখ্যার নিচে 0 থাকলে সেটা অসংজ্ঞায়িত হয়। তার মানে tan 90 মান, থিটার মান তো 90, তুমি tan 90 বসালে অসংজ্ঞায়িত আসে। সো অসংজ্ঞায়িত জিনিসটাকে আমরা 1/0 লিখতে পারি। আর ডান দিকে কি আছে? কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এখন তোমরা বজ্রগুণন করবা, আর গুণ কি হয়, 1-এর সাথে এই পার্টটা গুণ হইলে যা আছে তাই থাকে, আর এই পার্টটা 0-এর সাথে গুণ হইলে 0 হয়। তার মানে কি হচ্ছে, পি প্লাস কিউ কজ আলফা ইকুয়ালস টু কত থাকতেছে, এটা 0-এর সাথে গুণ হয়ে 0 থাকতেছে। এখন তোমার টার্গেটটা হচ্ছে কিউ কজ আলফা বের করা, একবারে কিউ কজ আলফাটাই বের করা। সো এখান থেকে কিউ কজ আলফার মানটা বের করে রাখবে আগে। কিউ কজ আলফা ইকুয়ালস টু কি হয় বলো তো, মাইনাস পি হয়। এই যে মানটা পাচ্ছ, তুমি এই মানটাকে বসাবে হচ্ছে লব্ধির ফর্মুলায়। আর ইকুয়ালস টু কি জানো ফর্মুলা? আর ইকুয়ালস টু হচ্ছে আমরা আর এর ফর্মুলাটাকে, আর এর যে রুটটা আছে রুটটাকে আমি রুট না দিয়ে আর স্কোয়ার দিই। ডান দিকে রুট আছে, ডান দিকে রুটটা না দিয়ে আমি বাম দিকে স্কোয়ার করে দিচ্ছি এটাকে। সো ডান দিকে কী ছিল, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এখানে ধরতেছে না, এক্সট্রিমলি সরি। সো আমি একটু ছোট করে লেখার ট্রাই করি। তাহলে আর এর ফর্মুলাটা কেমন ছিল? আর ইকুয়ালস টু ছিল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা ছিল, কজ আলফা ছিল। এখন ওই যে রুটটা আছে, রুটটাকে ওঠানোর জন্য দুই পক্ষে স্কোয়ার করলে কি হয়, বাম দিকে হয় আর স্কোয়ার, তাই না? আর স্কোয়ার ইকুয়ালস টু ডান দিকে কি হয়, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এখানে তুমি কিউ কজ আলফা, এই কিউ কজ আলফার মানটা কত পেয়েছো? কিউ কজ আলফা মানে পি। এখানে কিউ কজ আলফার মানটা বসাইলা। তোমার কি কি মান আছে? তোমার কাছে আর এর মানটা আছে, তোমার কাছে পি এর মান আছে, আর কিউ কজ আলফার মানটা তো মাইনাস পি। সো তুমি আলটিমেটলি এই ইকুয়েশনে মান বসালে কিউ এর মানটা বের করতে পারবা। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনে কোনটার মান বসাবা? এই যে কিউ কজ আলফা যে পার্টটা আছে, কিউ কজ আলফার জায়গায় কি লিখতে হবে, মাইনাস পি লিখতে হবে। এখানে তুমি মান বসাইলে তুমি কিউ এর মান বা নৌকা কত বেগে রওনা দিয়েছিল সেটা পাবে। তুমি কিউ এর মানটা পাওয়ার পর তুমি যদি এই ইকুয়েশনে অ্যালফা বের করতে চাও, কিউ এর মানটা বের করার পরে তুমি কিউটাকে এদিকে দিয়ে ভাগ করলা, দেন কসটাকে ইনভার্স করলা। এটা তোমাদের জন্য রেখে দিচ্ছি, তোমরা কাইন্ডলি এটা সলভ করে কমেন্টে আনসারটা জানাবে যে বেগ কত হয়, কত বেগে রওনা দিয়েছিল আর কত কোণে রওনা দিয়েছিল। কিউ এবং অ্যালফার মানটা বের করে কমেন্টে জানাবে। যদি কেউ বের না করতে পারো, স্টিল বুঝতে প্রবলেম হয়, সেও কমেন্টে জানাবে, যেন আমি পরের লেকচারে তোমাদেরকে এটা সলভ করে দিতে পারি, বুঝিয়ে দিতে পারি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। দেখো লব্ধির সর্বোচ্চ মান কত হতে পারে। এখন এর জন্য আমাদের আগে লব্ধির ফর্মুলাটা দেখা উচিত। যখন অ্যালফা ইকুয়ালস টু 0, কেন অ্যালফা ইকুয়ালস টু 0 ধরা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মানে? দেখো আমরা লব্ধির যে ফর্মুলা জানি, লব্ধির ফর্মুলা হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এটা হচ্ছে লব্ধির ফর্মুলা। এখন লব্ধির ফর্মুলায় যে কিউ কজ আলফা আছে, এই কজ আলফাটা যে আছে, কজ আলফা, এই কজ আলফার মান সর্বোচ্চ মান কত বলো তো? কজ আলফা এর সর্বোচ্চ মান কত হতে পারে? কজের সর্বোচ্চ মান কত বলো? সর্বোচ্চ মান ইকুয়ালস টু অ্যাকচুয়ালি +1। এটা কজ কত ডিগ্রির জন্য হয়? কজ কত ডিগ্রির জন্য +1? কজ 0 ডিগ্রির জন্য, যা কজ 0 ডিগ্রি এর জন্য হয়। তাহলে এই যে কজ অ্যালফা এর জায়গায় যদি আমি 0 লিখি, তাহলে কত আসবে আনসার? কজ অ্যালফার মানটা এটুকুর মান আসবে +1। কজের সর্বোচ্চ মান হচ্ছে +1। তাইলে তুমি এই ইকুয়েশনটাই, এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনে তুমি cos 0 যদি লিখো, এই যে অ্যালফার জায়গায় কি লিখতে হবে? cos 0। কারণ আমি মাত্র কি বললাম যে সর্বোচ্চ মান যদি হয়, কজের সর্বোচ্চ মান কত ডিগ্রিতে হয়? 0 ডিগ্রিতে হয়।
দ্যাটস ওয়াই তুমি যেখানে অ্যালফা আছে কজের পর এখানে কত ডিগ্রি বসাইতে হবে 0 ডিগ্রি। তার মানে যদি তোমাকে লব্ধির সর্বোচ্চ মান বলে অ্যালফার মানটা কত হবে 0 ডিগ্রি হবে। এখন আমরা এই ইকুয়েশনে যদি cos 0 মানটা বসাই তাহলে লব্ধির সর্বোচ্চ মান কত পাবো। এবার আমি এটাকে আর ম্যাক্স ধরতেছি, কারণ সর্বোচ্চ মান যেহেতু দ্যাটস আমি এটাকে আর ম্যাক্স লিখে দিলাম। এখন তুমি মানগুলো বসাও, পি স্কোয়ার লিখলাম, কিউ স্কোয়ার লিখলাম, 2pqও লিখলাম, দেন কি আছে cos অ্যালফা, অ্যালফার মানটা কত ডিগ্রি হতে হবে 0 ডিগ্রি হতে হবে, তাই না? তাহলে এখানে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি। এখন তোমরা জানো cos 0 ডিগ্রি মান কত 1, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। তার মানে ইকুয়েশনটা কেমন দেখাচ্ছে, এটা থাকতেছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, কারণ cos 0 মান তো 1 ইন্টু 2pq মানে কি 2pq হচ্ছে। এখন এটা দেখো তো কার ফর্মুলার মতো মনে হচ্ছে, a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলার মতো। আমরা বলতে পারি তাহলে রুট ওভার কি হচ্ছে এখানে p প্লাস কিউ এর হোল স্কোয়ার। স্কোয়ার আর রুট বাদ গেলে কি থাকতেছে, স্কোয়ার আর রুট বাদ গেলে এখানে থাকতেছে শুধু p প্লাস কিউ, শুধু p প্লাস কিউ। এটা হচ্ছে আর ম্যাক্স মানে লব্ধির সর্বোচ্চ মান। এটা কেমন হয় কখন হয়, মনে করো একটা নদীতে স্রোত ডান দিকে যাচ্ছে p, এবার যদি নৌকাটাও ডান দিকে যাওয়া শুরু করে মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেলের, স্রোত যেদিকে নৌকাও সেদিকে, তাহলে এদের যে টোটাল বেগটা হবে লব্ধি বেগটা হবে সেটা হবে সর্বোচ্চ বেগ। মানে এরা যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে যায় তার মানে লব্ধির বেগটা কত হবে সর্বোচ্চ। ঠিক আছে, এটা লব্ধির সর্বোচ্চ মান ছিল। এখন যেটা শিখবো সেটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান। দেখো আচ্ছা, লব্ধির সর্বোচ্চ মানের জন্য আমরা একটা এমসিকিউ করি। দেখো কি আছে, 5 কিলোমিটার পার আওয়ার স্রোতযুক্ত একটি নদীতে 10 কিলোমিটার পার আওয়ার বেগে একটি নৌকা চলছে, লব্ধির সর্বোচ্চ মান কোনটা? এখন লব্ধির সর্বোচ্চ মান বললে তোমাকে অ্যালফাটা বলে দেওয়ার প্রয়োজন নাই, অ্যালফাটা কত ডিগ্রি তুমি প্রিভিয়াস স্লাইডে দেখছো যে এটা 0 ডিগ্রি। সো তুমি যদি এখানে লব্ধির সর্বোচ্চ মান ব্যবহার করতে চাও, তুমি জানো একবার আমি তোমাদের আগের স্লাইডে এটা ফর্মুলা বের করেই রাখছি বা আমি ইকুয়েশন বের করে রাখছি লব্ধির সর্বোচ্চ মান কীভাবে পাওয়া যায়, দুইটা ভেক্টরকে সরাসরি যোগ করলে পাওয়া যায়। ঠিক আছে, সো সরাসরি যোগ করলে এখানে কত হয় দেখো, এখানে এটা হচ্ছে এইটাকে বলা হচ্ছে স্রোতের বেগটা হচ্ছে পি, এত বেগে নৌকা চালাচ্ছে সরি, এটা হচ্ছে নৌকার বেগ, সো এটা হচ্ছে কিউ। আর এদিকে আছে এটা নদীর স্রোতের বেগ যেটাকে আমরা বলে থাকি কি পি। তাহলে আর ম্যাক্স মানে কি, আর ম্যাক্স হচ্ছে পি আর কিউকে ডিরেক্ট যোগ করো। তাহলে পি এর মানটা কত আছে, পি এর মানটা আছে 5 আর কিউ এর মানটা আছে 10। সো ম্যাক্সিমাম যে মানটা পাওয়া যাবে সেটা হবে কত 15 কিলোমিটার পার আওয়ার। এটা কোন অপশনটা হবে, আমাদের ঘ নম্বরটা হচ্ছে কারেক্ট আনসার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, আমরা চলে যাচ্ছি পরেরটা। দেখো এবার লব্ধির সর্বনিম্ন মানটা কোনটা। লব্ধির সর্বনিম্ন মানটা হচ্ছে দেখো cos এর সর্বনিম্ন মানের জন্য লব্ধির সর্বনিম্ন মান হয়। আমরা জানি আর এর ফর্মুলা হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos অ্যালফা। এখন cos অ্যালফার সর্বনিম্ন মান কত, cos অ্যালফা এর সর্বনিম্ন মান, cos অ্যালফার সর্বনিম্ন মান হচ্ছে -1। cos অ্যালফার সর্বনিম্ন মান কত -1, যা কত ডিগ্রির জন্য হয়, যা cos 180 ডিগ্রির জন্য হয়, cos 180 ডিগ্রি এর জন্য হয়। তার মানে আমি যখন লব্ধির সর্বনিম্ন মান নিব তখন cos এর সর্বনিম্ন মান নিতে হবে। cos এর সর্বনিম্ন মান কত ডিগ্রিতে হয়, 180 ডিগ্রিতে হয়, 180 ডিগ্রিতে। cos 180 ডিগ্রির মান হচ্ছে -1 আর cos এর সর্বনিম্ন মান -1ই হয়, এর নিচে আর হতে পারে না। ঠিক আছে, তোমরা ত্রিকোণমিতি যারা জানো বা পড়ছো তোমরা জানো যে cos এর সর্বনিম্ন মান হচ্ছে কত -1, যা কত ডিগ্রির জন্য হয় 180 ডিগ্রির জন্য। তার মানে আমি অ্যালফার মানটাকে কত ডিগ্রি বসাবো 180 ডিগ্রি বসাবো। দ্যাটস আমি তোমাদের এখানে কন্ডিশন লিখেই দিছি যে লব্ধির সর্বনিম্ন মান কত ডিগ্রি হয়, সর্বনিম্ন মান বললে অ্যালফার মানটা কত ডিগ্রি 180 ডিগ্রি। এখন তুমি এই ইকুয়েশনটাকে যদি সলভ করতে চাও তাহলে আমি এবার এটাকে মিনিমাম মানের জন্য আর মিন লিখলাম। আমি এখন ডান দিকে মানগুলো বসাই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos অ্যালফা এর জায়গায় কত হবে, সর্বনিম্ন মানের জন্য অ্যালফা এর জায়গায় হবে 180। মাত্রই বললাম cos সর্বনিম্ন মান কত ডিগ্রির জন্য হয় 180 ডিগ্রির জন্য। এখন cos 180 এর মান কত, cos 180 এর মান হচ্ছে -1, cos 180 এর মান হচ্ছে -1। দ্যাটস ওয়াই পি স্কোয়ার থাকলো কিউ স্কোয়ার থাকলো। এখন এইটুকুর মান যদি -1 হয় তাহলে মাইনাস প্লাসে কি হচ্ছে, মাইনাস প্লাসে -2pq, এটা 1 এর সাথে গুণ হলে 2pqই থাকতেছে। সো এই যে ফর্মুলাটা হইলো
এটা কার ফর্মুলার মতো দেখতে? a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, মানে a মাইনাস বি এর হোল স্কয়ার ফর্মুলার মতো দেখতে। আমরা বলতে পারি তাহলে এটা p মাইনাস কিউ এর হোল স্কয়ারের মতো দেখতে, অথবা এটা কিউ মাইনাস পিও হতে পারে, কিন্তু কিউ মাইনাস পি এর হোল স্কয়ারও হতে পারে। দুইটা যে কোনো একটা, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে, সো আর মিনিমামটা কত হচ্ছে? মিনিমাম মানটা হচ্ছে বড় ভেক্টর থেকে ছোট ভেক্টর। সো আমি এটাকে এই সাইন দিয়ে লিখলাম যে বড় ভেক্টর থেকে ছোট ভেক্টরের পার্থক্য। ওকে, এটা হচ্ছে সর্বনিম্ন মান কার? লব্ধির সর্বনিম্ন মান, এবং তার জন্য অ্যালফার মানটা কত হতে হবে? 180 ডিগ্রি হতে হবে। আশা করি বুঝতে পেরেছো লব্ধির সর্বনিম্ন মানটা কত হবে এবং কিভাবে বের করতে হবে। বড় ভেক্টর থেকে ছোট ভেক্টর সরাসরি বিয়োগ দিলেই লব্ধির সর্বনিম্ন মান পাওয়া যাবে। চলো আমরা একটা এমসিকিউ দেখি। এই ফর্মুলা ইউজ করে দেখো কি আছে। এত স্রোত যুক্ত, সো এটা হচ্ছে নদীর স্রোত মানে পি। নদীতে এত বেগে নৌকা চলছে, তার মানে নৌকার বেগ হচ্ছে কি? কিউ। নৌকার লব্ধির বেগের সর্বনিম্ন মান বলছে। সর্বনিম্ন মান বললে বড় ভেক্টর থেকে কি বলছিলাম? ছোট ভেক্টরকে মাইনাস করতে হবে। দুইটার মধ্যে বড়কে কিউ, তাহলে বড় থেকে ছোটটাকে ডিরেক্ট মাইনাস করলেই হবে। এই কোশ্চেনটা কই পাইলাম? আমরা কি এটা বানিয়েছি? এটা আমরা একটু আগের স্লাইডেই বের করেছি। ঠিক আছে, সরাসরি মাইনাস করলেই লব্ধির সর্বনিম্ন মান পাওয়া যাবে। এখন লব্ধির কিউ, নৌকার বেগটা কত আছে? 10 মাইনাস স্রোতের বেগ কত হচ্ছে? 5, তার মানে লব্ধির সর্বনিম্ন মানটা কত হচ্ছে? 5 কিলোমিটার পার আওয়ার। তার মানে আনসার কোনটা কারেক্ট বলো তো? ফার্স্ট ওয়ান ইজ কারেক্ট। আশা করি বুঝছো। স্টিল যদি কারো বুঝতে প্রবলেম থাকে কাইন্ডলি কমেন্টে জানিও। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি পরের টাইম। দেখো, ভেক্টরকে যে কোনো দুইটি উপাংশে বিভাগ করার জন্য, এখন ভেক্টরকে যখন দুইটা উপাংশে ভাগ করা হয়, এখন আমি ত্রিমাত্রিক ব্যবস্থার জন্য নিয়েছি। মনে করো একটা ভেক্টর এক্স অক্ষের সাথে থিটা এক্স কোণে আছে, ওয়াই অক্ষের সাথে থিটা ওয়াই কোণে আছে, আর জেড অক্ষের সাথে থিটা জেড কোণে আছে। এটা ত্রিমাত্রিক ব্যবস্থাটাকে 2D সারফেসে বোঝানো একটু টাফ। সো আমি তোমাদের দ্বিমাত্রিক ব্যবস্থাকে আঁকতেছি, মানে জেড অক্ষটাকে আঁকতেছি না। ঠিক আছে, কারণ জেড অক্ষটা ত্রিমাত্রিক অবস্থা আঁকতে হলে জেড অক্ষটা বাইরের দিকে এভাবে আঁকা লাগে। ওকে, মনে করো শুধু এক্স আর ওয়াই অক্ষ দিয়ে আমি বোঝানোর ট্রাই করতেছি, দেখো বুঝো কিনা। এখন একটা ভেক্টর আছে, মনে করো এখানে ভি একটা ভেক্টর আছে, এটা হচ্ছে ভি একটা ভেক্টর। এটা এক্স অক্ষের সাথে যে কোণে আছে এটাকে আমরা বলেছি থিটা এক্স, আর ওয়াই অক্ষের সাথে যে কোণে আছে সেটা হচ্ছে থিটা ওয়াই। তেমনিভাবে এইদিকে যদি জেড অক্ষ থাকে তাহলে জেড অক্ষের সাথে যে কোণে থাকবে এখানে সেটা হবে থিটা জেড। ঠিক আছে, এবং এর ফর্মুলাটা হচ্ছে কেমন? কস থিটা ইকুয়ালস টু হচ্ছে বিএক্স ডিভাইডেড বাই ভিএক্সটা কি? অ্যাকচুয়ালি আমি যদি ভি ভেক্টরটাকে ভাঙিয়ে লিখি, ভি ভেক্টরটার মান যদি এরকম হয় যে মনে করো ভিএক্স অফ আই, যদিও আমরা এই কনসেপ্টটা এখন আয়ত একক ভেক্টরের মধ্যে ঢুকিনি। আয়ত একক ভেক্টর এই যে মানগুলো আছে এই মানগুলো তোমরা পরবর্তী ক্লাসেই বুঝতে পারবে অ্যাকচুয়ালি আয়ত একক ভেক্টরটা কি। সো ভি ভেক্টরটাকে আমি এইভাবে লিখতেছি, মনে করো ভিএক্স আই, ভি ওয়াই জে অ্যান্ড ভি জেড কে। মানে মূল ভেক্টর কিন্তু ভি, মূল ভেক্টর হচ্ছে বেগ ভি। মানে বেগ হতে পারে, বল হতে পারে, যে কোনো রাশি হতে পারে, আমি বেগ দিয়ে বোঝাচ্ছি তোমাদেরকে। এবার এই মূল ভেক্টরটা তিনটা অক্ষের দিকে তিনটা অংশে ভাগ হয়ে থাকে। এক্স অক্ষের দিকে কতটুকু অংশ আছে মূল ভেক্টরের? ভি এক্স আছে। ওয়াই অক্ষের দিকে মূল ভেক্টরের কতটুকু অংশ আছে? ভি ওয়াই আছে। জেড অক্ষের দিকে কতটুকু অংশ আছে? ভি জেড আছে। বুঝতে পারছো? এক্স অক্ষের দিকে ভি এক্স, ওয়াই অক্ষের দিকে ভি ওয়াই, আর জেড অক্ষের দিকে ভি জেড আছে। এখন আমাদের যদি কস থিটা বের করতে হয়, তুমি যদি এই অক্ষ থেকে দেখো, মনে করো এটাকে যদি আমি একটা সমকোণী ত্রিভুজ বানাইতাম, তাহলে কস থিটার ফর্মুলা তুমি কিভাবে অ্যাপ্লাই করতে? এখানে যদি আমি সমকোণী ত্রিভুজ বানাইতাম, কস থিটার ফর্মুলা কিভাবে অ্যাপ্লাই করতে? যদি এখানে সমকোণী ত্রিভুজ বানাইতাম, এটা ছিল ভি আর এদিকে হচ্ছে ভি এক্স, তাই না? এক্স অক্ষের দিকে কি হবে? ভি এক্স। এটাকে আমি একটা পূর্ণ করলাম, এটা হচ্ছে মনে করো থিটা এক্স। এক্স অক্ষের সাথে যে কোণ, মূল ভেক্টর হচ্ছে ভি, তাই না? মূল ভেক্টর হচ্ছে ভি, আমি অতিভুজটাকে এখানে লিখি, মূল ভেক্টর হচ্ছে ভি। আর এক্স অক্ষের দিকে ভি এর কতটুকু অংশ আছে? ভি এক্স আছে। দ্যাটস আমি এক্স অক্ষের দিকে কতটুকু লিখলাম? ভি এক্স লিখলাম। এবার এখানে তুমি এই ত্রিভুজটাকে আমি একটা এখানে দাগ দিয়ে সমকোণী ত্রিভুজ বানাইলাম। ঠিক আছে, এবার এখানে এই ত্রিভুজে তুমি যদি কস থিটার ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে কস এটা কত আছে? এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে? থিটা এক্স। কস থিটা এক্স ইকুয়ালস টু, আমরা জানি কবরে ভূততি, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ভূমি কত? ভি এক্স, আর অতিভুজ কত? ভি। তাহলে কি হবে? ভি এক্স ডিভাইডেড বাই ভি হবে। এইটা হচ্ছে এক্স অক্ষের দিকে কোণ, তাই না?
তেমনিভাবে যদি ওয়াই অক্ষের দিকে আমার কোণ বের করতে হয়, মনে করো মূল ভেক্টর হচ্ছে কত আছে, মূল ভেক্টরটা আছে ভি, আর ওয়াই অক্ষের দিকে যতটুকু অংশ থাকে আমরা এটাকে বলি ভি ওয়াই, আর ওয়াই অক্ষের সাথে যে কোণে আছে এই কোণটাকে আমরা বলি থিটা ওয়াই। এখন এটাকে তুমি যদি একটা সমকোণী ত্রিভুজ বানাও, এটাকে যদি একটা সমকোণী ত্রিভুজ বানাও, আমি এখান থেকে আঁকলাম, মনে করি এটা সমকোণী ত্রিভুজ বানাইলা, তাহলে কি হবে, এখানে যদি সাইনের ফর্মুলা অ্যাপ্লাই করো, সাইন এখানে কোণ কত, সরি আমি এখানেও কজের ফর্মুলা অ্যাপ্লাই করবো, এক্সট্রিমলি সরি, সব জায়গায় কজেরই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সো কজ এখানে কোনটা কত, থিটা ওয়াই, কবর ভূততি, এখন ভূমি কোনটা, ভূমি হচ্ছে শোনো লম্বটা হচ্ছে তোমরা জানো অতিভুজ হচ্ছে কোনটা, সবচেয়ে বড় বাহুটা হচ্ছে অতিভুজ, আর লম্ব কোনটা, কোণের বিপরীত বাহু, এটাকে বলা হবে লম্ব। আবার তুমি এইটা এক্স অক্ষের দিকে দেখে বলো না যে এটা ভূমি, কোণের বিপরীত বাহুটাকেই লম্ব বলা হয়, ঠিক আছে। তাহলে এই বাহুটা হবে ভূমি, ভি ওয়াইটা হচ্ছে ভূমি। ওকে, তাহলে আমরা বলতে পারি কবরে ভূততি, তাই না, ভূমি বা অতিভুজ, ভূমিটা কোনটা, এখানে ভূমি হচ্ছে ভি ওয়াই, ভূমি হচ্ছে কোনটা ভি ওয়াই, আর নিচে অতিভুজ কোনটা ভি। সো তুমি এখানে ওয়াই অক্ষের দিকে কি হবে, cos θ y ইকুয়ালস টু হচ্ছে ভি ওয়াই ডিভাইডেড বাই ভি, তেমনি এক্স অক্ষের দিকে cos θ x ইকুয়ালস টু ভি এক্স ডিভাইডেড বাই ভি। যদি জেড অক্ষ থাকতো তাহলে আমরা কি লিখতাম, cos θ z ইকুয়ালস টু ভি জেড ডিভাইডেড বাই ভি। এই যে ইকুয়েশনগুলো এখানে আমি তোমাদের লিখে দিয়েছি। ওকে, এখন এই ভেক্টরগুলো অ্যাকচুয়ালি যে অ্যাবসলিউট ভ্যালু দিয়ে কি বোঝাচ্ছে এইগুলো আমরা সব নেক্সট স্লাইডগুলোতে বুঝবো। এটা হচ্ছে আয়তাকার ভেক্টরের কনসেপ্ট, যেটা আমরা আয়তাকার ভেক্টরের মধ্যেই শিখে নিব, ঠিক আছে। তুমি জাস্ট শিখে রাখো ফর্মুলাটা, এখানে আমাদের এক্স অক্ষের দিকে কত কোণে আছে এটা বের করা যায়, ওয়াই অক্ষের দিকে কত কোণে আছে বের করা যায়, এবং জেড অক্ষের দিকে কত কোণে আছে একটা ভেক্টর, এটাও বের করা যায়, ঠিক আছে। ওকে, চলো আমরা নেক্সট স্লাইডে যাই। এখন ভেক্টরের লম্ব উপাংশে বিভাজন, লম্ব উপাংশে কিভাবে বিভাজন করা যায় দেখো, সিমিলার ওয়েতে আমি একটু আগে যেমন দেখাইলাম, ধরে নাও এটা একটা ভেক্টর, এটা মূল ভেক্টর আছে, আমি ধরতেছি এটা মূল ভেক্টর এ, এটা যে কোনো ভেক্টর রাশি হতে পারে, বেগ হতে পারে, ত্বরণ হতে পারে, বল হতে পারে, সরণ হতে পারে, ঠিক আছে। মূল ভেক্টরটা এ, এটাকে দুইটা অংশে যদি আমি ভাগ করি, তোমরা লব্ধিটা যেটা করেছো, লব্ধি হচ্ছে দুইটা ভেক্টরকে অ্যাড করে একটায় কনভার্ট করা, আর ভেক্টরের উপাংশটা হচ্ছে একটা ভেক্টরকে ডিভাইড করে দুইটা কনভার্ট করা, একটা ভেক্টরকে ভেঙে দুইটা কনভার্ট করা, ঠিক আছে। এখন এটা মূল ভেক্টরটা আছে এ, এটাকে তুমি এক্স অক্ষের দিকে ভাঙলা, যেটাকে আমরা এ এক্স বলতে পারি, এটাকে আমরা বলতে পারি কি এটা এ এক্স, আর ওয়াই অক্ষের দিকে ভেঙে একটা উপাংশ পাইলা, এটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে এ ওয়াই। ওকে, তাহলে মূল ভেক্টর ছিল কি এ, এটার একটা অংশ এক্স অক্ষের দিকে থাকে যেটাকে আমরা এ এক্স বলছি, আর আরেকটা অংশ এ ওয়াই এর দিকে থাকে। বেসিক্যালি আমি এ ভেক্টরটাকে ভেঙে দুইটা ভাগে ভাগ করছি। ওকে, এই যে দুইটা ভাগে ভাগ করছি এ এক্স আর এ ওয়াই, এই দুইটাকে বলা হয় উপাংশ। এক্স অক্ষের দিকে যেটা থাকে সেটা অনুভূমিক উপাংশ, ওয়াই অক্ষের দিকে যেটা থাকে সেটা উল্লম্ব উপাংশ। তবে এটা কোণের উপর ডিপেন্ড করে আমরা অনুভূমিক আর উল্লম্ব কথাটা ইউজ করব। যদি কোণটা এক্স এই বাহুর সাথে থাকে তাহলে এটা হবে অনুভূমিক, এটা হবে উল্লম্ব। আর যদি কোণটা উপরের বাহুর সাথে থাকে তাহলে এটাকে অনুভূমিক বলতে হবে, এটাকে উল্লম্ব বলতে হবে। তার মানে যে বাহুর সাথে কোণ থাকবে সেটা হবে অনুভূমিক বাহু, আর অ্যানাদার বাহুটা হবে উল্লম্ব, ঠিক আছে। ধরে নিচ্ছি এটা এই বাহুর সাথে থিটা কোণে আছে। ওকে, এখন সিম্পলভাবে তুমি এইখানে জাস্ট জিওমেট্রি অ্যাপ্লাই করবা। তুমি ধরে নাও এখানে আমি একটা লম্ব টেনে এটাকে একটা সমকোণী ত্রিভুজ বানাই নিলাম। সমকোণী ত্রিভুজ যদি হয় তুমি বলো এক্স এর মানটা কি বের করা যাবে কিনা। আমরা অতিভুজ আর ভূমি নিয়ে কি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, cos থিটার। সো cos থিটা ইকুয়ালস টু আমরা কি জানি, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, কবরে ভূততি, তাই না। সো এখানে কি হওয়া উচিত, এক্স ডিভাইডেড বাই অতিভুজ কত এ, এটা হওয়া উচিত। এখন তুমি এখানে এ এক্স এর মানটা বের করতে চাও, মানে এই অনুভূমিক উপাংশটা কত এটা বের করতে চাও, তাহলে এ এক্স ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, এ এক্স ইকুয়ালস টু দাঁড়াচ্ছে মেইন যে ভেক্টরটা ছিল এ ইন্টু কস থিটা, তাই না। তাহলে মূল ভেক্টর ইন্টু কস থিটা, এটা হচ্ছে অনুভূমিক উপাংশ, এটাকে কি বলা হবে, অনুভূমিক উপাংশ, অনুভূমিক উপাংশ। তেমনিভাবে উল্লম্ব উপাংশ এ ওয়াইটাকেও বের করা যায়। এ ওয়াইটা কেমন হবে দেখো, আমি যদি উপরের এখানেও যদি একটা লাইন টেনে উপরে এটাকে একটা ত্রিভুজ তৈরি করি, তুমি জানো এটা থিটা হলে এটার একান্তর কোণ হিসাবে এটাও কিন্তু থিটা হওয়া উচিত। সো থিটার বিপরীত বাহু এটা হবে লম্ব, আর এটা হবে ভূমি। আমি লম্বটাকে বের করতে যাচ্ছি, সো লম্ব যেহেতু বের করতে চাই তাহলে আমি সাইন থিটার ফর্মুলাটা অ্যাপ্লাই করব। কিসের ফর্মুলা অ্যাপ্লাই করব, সাইন থিটার।
আমরা জানি সাগরে লবণ অতি, তাই না? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব কোনটা? এ ওয়াই, আর অতিভুজ কোনটা? এ। সো এখানে যদি আমি এ ওয়াই এর মানটা বের করতে চাই, এ ওয়াইটা কত হবে? এ ওয়াই ইকুয়ালস টু হচ্ছে মূল ভেক্টর এ ইন্টু সাইন থিটা, মানে মূল ভেক্টর ইন্টু সাইন থিটা। এই যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি উল্লম্ব উপাংশ। এটা কি? উল্লম্ব উপাংশ। তাহলে একটা মূল ভেক্টর থেকে তুমি দুইটা লম্ব উপাংশ বের করতে পারো, একটা অনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উল্লম্ব উপাংশ। এবং মান কোন ফর্মুলাতে বের করতে হবে? অনুভূমিক উপাংশকে বের করতে হবে এই ফর্মুলা দিয়া, আর উল্লম্ব উপাংশকে বের করতে হবে এই ফর্মুলা দিয়া। তুমি সহজে মনে রাখতে পারবে কিভাবে? অনুভূমিক উপাংশ বললে মূল ভেক্টর মানে এ মূল ভেক্টর ইন্টু কস থিটা, আর উল্লম্ব বললে মূল ভেক্টর ইন্টু সাইন থিটা। সো এখানে যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাই, মনে করো একটা বল আছে 5 নিউটন, একটা বল আছে 5 নিউটন। এখন তোমাকে বলা হলো যে এটা মনে করো এক্স অক্ষের সাথে একটা কোণ দেওয়া আছে, ধরে নিচ্ছি এটা 30 ডিগ্রি কোণ, ঠিক আছে? তাহলে তোমাকে বলা হইলো যে 5 নিউটনের অনুভূমিক ও উল্লম্ব উপাংশ কত হবে? অনুভূমিক ও উল্লম্ব উপাংশ কত? ঠিক আছে। সো অনুভূমিক উপাংশ কিভাবে বের করবা তুমি? অনুভূমিক উপাংশ এই ফর্মুলাতে বের করবা কোনটা? এটা মূল ভেক্টর ইন্টু কস থিটা। মূল ভেক্টর কোনটা? 5 ইন্টু কস কত? থিটা কত? 30 ডিগ্রি। তো 5 ইন্টু কস 30, এটার যে মান আসবে সেটাই হবে অনুভূমিক উপাংশ। আবার উল্লম্ব উপাংশের জন্য মূল ভেক্টর ইন্টু সাইন থিটা, তার মানে মূল ভেক্টর হচ্ছে 5 ইন্টু সাইন 30 যদি ইউজ করো তাহলে তুমি উল্লম্ব উপাংশ পাবা। এবং এই যে দুইটা, এই যে কোয়েশ্চেনটা, এটা তোমাদের জন্য আমি রেখে দিচ্ছি, তোমরা করে কমেন্টে আনসারটা জানাবে, ঠিক আছে? আমি তোমাদের কিভাবে করতে হয় ওয়েটা দেখিয়ে দিয়েছি, তোমরা করে আনসারটা জানাবে। স্টিল যদি কারো কোনো প্রবলেম থাকে বুঝতে, তাও কমেন্ট করে জানাবে, যেন আমি তোমাদের প্রবলেমটাকে ব্রেকডাউন করে তোমাদের মানে বোঝাতে পারি, ঠিক আছে? চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আমরা যে নৌকার ম্যাথগুলো করব ভেক্টরে, নৌকার ম্যাথে এইটা একটা মেজর কনসেপ্ট যে নৌকা পার হতে কত সময় লাগে। এই টাইপের যে কোয়েশ্চেন, মানে এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি যে কোয়েশ্চেন সেট হয় সেটা হচ্ছে নৌকা স্রোত দিয়ে, না হলে বৃষ্টি ছাতা দিয়ে। বাকি যে কনসেপ্টগুলো আছে সেগুলো থেকে একটু কম কোয়েশ্চেন সেট হয় না, একদমই তা না। সো তুমি বুঝতে পারতেছো নৌকা স্রোতের মেজর কনসেপ্টগুলোর মধ্যে অনেকখানি হয়ে গেছে আমাদের, লব্ধি বেগ, লব্ধি সর্বোচ্চ মান, সব কিছুই। এখন আমাদের যেটা প্রয়োজন, নৌকা পার হতে কত সময় লাগে এটা বের করতে হলে এর একটা ইজি ওয়ে আছে। ফর্মুলাটা আমরা আগে দেখবো যে ফর্মুলাটা কত। মনে করো একটা নদীতে এদিকে স্রোত আছে, একটা নৌকা কি করতেছে, এদিকে রওনা দিছে কিউ বেগে। এখন আমি নৌকাটাকে দুইটা উপাংশে, নৌকার বেগকে দুইটা উপাংশে ভাগ করতে চাই। তুমি জানো কিভাবে ভাগ করতে হয় উপাংশে? এই যে মেইন যে ভেক্টর আছে এটাকে এক্স অক্ষের দিকে একটা উপাংশ আঁকবো, ওয়াই অক্ষের দিকে একটা উপাংশ আঁকবো, ঠিক আছে? ধরে নাও নৌকাটা এখানে অ্যালফা কোণে যাচ্ছে, ঠিক আছে? অ্যালফা কোণে তুমি জানো যে নৌকা স্রোতের সাথে, আমরা একটু আগে করছিলাম, এটা পি থাকলে এটা যদি কিউ হয়, পি আর কিউর মধ্যবর্তী কোণ কি? অ্যালফা, সেই কনসেপ্ট থেকে। সো নৌকাটা কত বেগে যাচ্ছে? নৌকাটা যাচ্ছে কত কোণে যাচ্ছে? অ্যালফা কোণে যাচ্ছে। এবার নৌকা যদি পার হয়, এপার থেকে ওপার পার হয়, দেখো এটা হচ্ছে এপার, ওটা ওপার। তাহলে নৌকা ওপার পার হওয়ার জন্য কোন উপাংশ দরকার? এই উপাংশ না এই উপাংশ? দুইটা উপাংশের কাজটা বুঝো। দেখো এখানে অ্যাকচুয়ালি দুইটা উপাংশ কি কাজ করে? এই যে তুমি এইদিকে ডান দিকের যে উপাংশ দেখতে পাচ্ছ, এর কারণে নৌকাটা কিন্তু ডান দিকে সরে যায়, ও যেদিকে রওনা দিছে তার থেকে ডানে সরে যায়, ঠিক আছে? আর তুমি এইদিকে যে উপাংশটা দেখতেছো, এইটার কারণে নৌকা ওপার পৌঁছায়। তার মানে দুইটা উপাংশের কাজ দুই রকম। নৌকাটা ডান দিকে সরার জন্য দায়ী হচ্ছে অনুভূমিক উপাংশ, আর নৌকা ওপার পৌঁছানোর জন্য দায়ী হচ্ছে উল্লম্ব উপাংশ। তাহলে বলো, আমি যখন টাইমটা ক্যালকুলেট করব, নৌকা তো ওপার যাওয়ার জন্য টাইম ক্যালকুলেট করতেছি, তাহলে আমি কোন উপাংশ নিব? ওপার কোন উপাংশটা ওপার যাইতে সাহায্য করে? এই উপাংশটা উল্লম্ব উপাংশ। ওকে, এখন উল্লম্ব উপাংশটা কত হয় আমরা এটা বের করি। আমরা জানি যে মেইন ভেক্টরটা যদি কিউ হয়, যে বাহুর সাথে কোণ দেওয়া থাকে এটা হওয়া উচিত অনুভূমিক, অর্থাৎ মেইন ভেক্টর ইন্টু কস থিটা। কস এখানে কোণটা আলফা ধরছে, সো আলফা। আর যে বাহুর সাথে থিটা নাই বা কোণ দেওয়া নাই সেটা হওয়া উচিত উল্লম্ব বাহু, এটা হবে কিউ ইন্টু সাইন আলফা। এখন এই ফর্মুলাটা কোত্থেকে পাইলাম আমরা? এই যে প্রিভিয়াস স্লাইডে আমরা করলাম, মাত্র প্রিভিয়াস স্লাইডে আমরা করলাম যে অনুভূমিক উপাংশকে কিভাবে লিখতে হয়, মেইন ভেক্টর ইন্টু কস থিটা, আর উল্লম্ব উপাংশ হচ্ছে মেইন ভেক্টর ইন্টু সাইন থিটা। আমরা তো এখানে সেটাই করলাম। মেইন ভেক্টরটা কি ছিল? কিউ ইন্টু কস অ্যালফা, যেহেতু আমি অ্যালফা ধরছি কোনটা, মেইন ভেক্টর ইন্টু কস আলফা এটা অনুভূমিক, আর মেইন ভেক্টর ইন্টু সাইন আলফা এটা হচ্ছে উল্লম্ব। তাহলে আমার কোনটা লাগবে?
নৌকা ওপার পৌঁছানোর জন্য কোন উপাংশটা দরকার? কিউ সাইন আলফা, এই উপাংশটা দরকার। বুঝাতে পেরেছি? এখন তোমরা জানো যে সময়ের জন্য আমরা এস ইকুয়ালস টু ভিটি, এই ফর্মুলাটা অনেকেই করেছো। সো সময় ইকুয়ালস টু ওই যে ফর্মুলাটা এস ইকুয়ালস টু ভিটি, টি ইকুয়ালস টু কি বলা যাবে? এস ডিভাইডেড বাই ভি, এটা বলা যায় না? এখন ধরো যে নৌকার এপার ওপারে যে ডিস্টেন্স, নৌকার এপার ওপারের যে ডিস্টেন্স, নৌকা না সরি নদীর এপার ওপারের যে ডিস্টেন্স বা নদীর প্রস্থ হচ্ছে এস, নদীর এপার ওপারের দূরত্ব হচ্ছে এস। তাহলে এস এর জায়গায় নদীর প্রস্থ হবে, আর বেগের জায়গায় আমি কোন বেগটা নিব? অনুভূমিক না উল্লম্ব? ওপার যাইতে সাহায্য করে কে? উল্লম্ব। দ্যাটস বেগের জায়গায় আমি উল্লম্ব বেগটাকে ইউজ করব। ঠিক আছে? সো আমি বলতে পারি টাইমের ফর্মুলাটা দাঁড়াবে তখন কেমন? এটা হচ্ছে নদীর প্রস্থ, আর বেগটা হচ্ছে কত হবে? বেগ হবে উল্লম্ব বেগটা, শুধু কিউ সাইন আলফাটা, এটা হবে। ওকে, অ্যান্ড এইটাই হবে আমাদের নদী পার হবার জন্য সময় বের করার ফর্মুলা। এসটাকে কি বলা হচ্ছে এখানে? এসটাকে বলা হচ্ছে নদীর প্রস্থ, নদীর প্রস্থ। তাহলে কিউটা কি? কিউ হচ্ছে নৌকার বেগ, নৌকা কত বেগে রওনা দিয়েছে এটা হচ্ছে কিউ, আর নৌকা কত কোণে রওনা দিয়েছে সেটা হচ্ছে অ্যালফা। সো নৌকার কোণ, নৌকা কত কোণে রওনা দিয়েছে সেটা হচ্ছে অ্যালফা। তুমি এই ফর্মুলায় ভ্যালু বসাইলে তুমি নৌকা পার হতে কত সময় লাগে এটা বের করতে পারবে। ওকে, চলো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, এখানে যদি আমি তোমাদের এক্সাম্পল বলি, একটা নদীর প্রস্থ মনে করো, একটা নদী আছে যার প্রস্থ দেওয়া আছে 1 কিলোমিটার, নদীর প্রস্থ আছে 1 কিলোমিটার। এখন একটা নৌকা যদি স্রোত মনে করো ডান দিকে স্রোত যাচ্ছে পি, স্রোতের সাথে 30 ডিগ্রি কোণে রওনা দিল, স্রোতের সাথে 5 কিলোমিটার পার আওয়ার বেগে কত কোণে রওনা দিল? 30 ডিগ্রি কোণে রওনা দিল। তাহলে ওর সময় কত লাগবে ওপার পৌঁছাইতে? কিভাবে করতে হবে? তুমি এখানে জাস্ট টি লিখলা, এখানে এস এর মানটা কত? 1, অ্যান্ড আমরা জানি হচ্ছে নিচে কি হবে? নিচের ফর্মুলাটা হচ্ছে কিউ সাইন আলফা, মানে নৌকার বেগ ইন্টু সাইন আলফা। নৌকার বেগ কত? 5 ইন্টু সাইন আলফা, কোনটা কত? 30। তার মানে তুমি এই যে মানগুলো বসাই দিলাম, এখানে ক্যালকুলেট করলে যে আনসারটা আসতেছে এটা হবে সময়। আশা করি বুঝতে পারছো যে কিভাবে নৌকার নদী পার হওয়ার সময় বের করতে হয়। চলো আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। কি আছে? সর্বনিম্ন সময় নদী পার হতে কত সময় লাগবে আর কত কোণে রওনা দিতে হবে সর্বনিম্ন সময়ে। এখন আমরা সময়ের ফর্মুলাটা কি পেয়েছি বলো? সময়ের ফর্মুলা দেখলাম যে টি ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই কিউ সাইন আলফা, এটাই তো মাত্র ওই স্লাইডে আমরা প্রিভিয়াস স্লাইডে দেখে আসলাম। সো এই যে ফর্মুলাটা, এই ফর্মুলায় তুমি দেখো টাইমের সাথে সাইন আলফা রিলেশনটা কেমন। টাইমটা কিন্তু বাম দিকে উপরে আছে আর সাইন আলফাটা নিচে আছে, এটা কিন্তু ব্যস্তানুপাতিক রিলেশন, ব্যস্তানুপাতিক রিলেশন। দ্যাটস ওয়াই সাইন আলফার যখন মান সর্বোচ্চ হবে তখন টি এর মান সর্বনিম্ন হবে। ঠিক আছে? সো আমি এটা লিখে দিচ্ছি যে টি ইজ প্রপোর্শনাল টু 1/sin আলফা, এটা মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক বোঝায়। অর্থাৎ সাইন আলফা এর মান সর্বোচ্চ হলে সময় সর্বনিম্ন হবে। সময়টা কেমন হবে? সর্বনিম্ন হবে। ব্যস্তানুপাতিক রিলেশনটা কেমন হয়? একটা বাড়লে আর একটা কমে। তাহলে সাইন আলফার মান যদি সর্বোচ্চ হয়, টাইমের মান হবে সর্বনিম্ন। ঠিক আছে? সাইন আলফার সর্বোচ্চ মান কত? সাইন আলফা এর সর্বোচ্চ মান +1, কত হয়? +1। ঠিক আছে? যা কত ডিগ্রির জন্য হয়? যা সাইন 90 ডিগ্রি এর জন্য হয়। ঠিক আছে? তাইলে সর্বনিম্ন সময়ের জন্য সাইন আলফা সর্বোচ্চ লাগবে, আর সাইন আলফা সর্বোচ্চ কথার মানে হচ্ছে সাইন আলফার মান 1 লাগবে। সো সাইন আলফার মানটা কত হচ্ছে? তাহলে আলফার মানটা 90 ডিগ্রি। বুঝাইতে পারছি? তার মানে সর্বনিম্ন সময় বললে টি যদি মিনিমাম হয়, টি মিনিমাম যদি হয়, মিনিমাম টাইমে যদি ওপার পৌঁছাইতে হয়, তাহলে নৌকাকে 90 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। তার মানে তখন ইকুয়েশনটা দাঁড়াবে এস ডিভাইডেড বাই কিউ সাইন ইন্টু 90 ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? এস ডিভাইডেড বাই জাস্ট কিউ, কারণ সাইন 90 এর মান 1, তাই না? সো টি মিনিমামের ফর্মুলা কি? সর্বনিম্ন
সময় নদী পার হওয়ার ফর্মুলা হচ্ছে এস ডিভাইডেড বাই কিউ। ঠিক আছে, এটা যদি ভিজুয়ালি দেখাইতে চাই, মনে করো স্রোত ডান দিকে যাচ্ছে, নৌকা যদি সোজা রওনা দেয় ও পৌঁছাবে অফকোর্স ডান দিকে, ঠিক আছে, বাট রওনা যদি ও সোজা দেয় মানে 90 ডিগ্রি কোণে, পি আর কিউর মধ্যবর্তী কোণ তো অ্যালফা, 90 ডিগ্রি কোণে রওনা দিলে ও সর্বনিম্ন সময় নদী পার হবে। ঠিক আছে, ওকে। সো আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি, একটু দেখো কি আছে। এবার হচ্ছে সর্বনিম্ন দূরত্বে। ওকে, এখানে ছিল তাহলে কি, নদী সর্বনিম্ন সময় নদী পার হতে প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময় কত, প্রয়োজনীয় সময় হচ্ছে এস বাই কিউ। আর কত কোণে রওনা দিবে, কত কোণে রওনা দিবে আমি মাত্র বললাম, এই যে কত, অ্যালফার মানটা কত হবে 90, অ্যালফার মানটা কত হবে 90। ঠিক আছে, ওকে। চলো আমরা এবার দেখবো হচ্ছে সর্বনিম্ন দূরত্বে যদিও নদী পার হয়, সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন ডিস্টেন্সে নদী পার হতে হলে কোন দিকে রওনা দিতে হবে আগে এটা বোঝো ভিজুয়ালি। এটা যদি নদীর স্রোত হয় ও পৌঁছাবে সোজা, তার মানে পৌঁছানোটা কোনটা, পৌঁছানোটা হচ্ছে লব্ধি। সোজা পৌঁছাইতে হলে ডান দিকে তোমার স্রোত আছে, তুমি পৌঁছাইতে চাও সোজা, কারণ তুমি সোজা রওনা দিলে তো আর সোজা পৌঁছাবা না, তোমার রওনা দিতে হবে একটু বাঁ দিকে। সো কিউটা একটু বাম দিকে হবে, এবং এই কিউ আর পি এর মধ্যবর্তী কোণটা কত, অ্যালফা। ঠিক আছে, কিউ আর পি এর মধ্যবর্তী কোণটা হচ্ছে অ্যালফা। আর এবং এইকেই যে দেখো নৌকা কিন্তু সোজা অপর পারে পৌঁছাইলে তখন কিন্তু থিটাটা কত ডিগ্রি হচ্ছে, থিটা কিন্তু 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তখন থিটাটা কত ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি। তার মানে সর্বনিম্ন দূরত্বে যদি নদী পার হয় তাহলে কত ডিগ্রি কোণে পৌঁছাবে, ও 90 ডিগ্রি কোণে পৌঁছাবে। আমি কিন্তু রওনা দেওয়ার কথা বলি না, আমি বলছি পৌঁছাবে। পৌঁছানোর কথা বললে সেটা লব্ধির সাথে রিলেটেড, আর রওনা দেওয়ার কথা বললে সেটা কিউ এর সাথে রিলেটেড। ঠিক আছে, তার মানে ও পৌঁছাবে 90 ডিগ্রি কোণে, আর এর মানটা আরটা কীভাবে থাকবে, পি এর সাথে 90 ডিগ্রি কোণে থাকবে। ওকে, এখন সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার জন্য আমরা তাহলে টি এর ফর্মুলা কি জানি, টি এর ফর্মুলা জানি এস ডিভাইডেড বাই কিউ সাইন অ্যালফা। তুমি এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলা থেকে অ্যালফা আলাদা বের করতে পারো, অ্যালফা বের করে দেন এখানে অ্যালফার মান বসাইলে টাইমটা বের করা যাবে, যে সর্বনিম্ন দূরত্বের জন্য নদী পার হতে কত সময় লাগবে। তবে সর্বনিম্ন দূরত্বে যদি নদী পার হয় এর জন্য থিটা এর মানটা 90 ডিগ্রি হবে। ঠিক আছে, আর একটা যে জিনিসটা দেখতে হবে, সর্বনিম্ন সময় বললে, সর্বনিম্ন সময় বললে এখানে কিন্তু অ্যালফার মানটা 90 ডিগ্রি হবে। দেখছো, আমরা কিন্তু এখানে অ্যালফার মানটা 90 ডিগ্রি বসাইছি, যে অ্যালফার জায়গায় আমি 90 ডিগ্রি বসিয়েছি। ওকে, আর যদি সর্বনিম্ন দূরত্ব বলা হয় তাহলে কি করতে হবে, থিটা এর জায়গায় 90 ডিগ্রি বসাইতে হবে। তো থিটার জায়গায় 90 ডিগ্রি বসাইলে তুমি এটা দুইটা ভাবে করা যায়। একটা ওয়ে হচ্ছে ট্যান থিটা ইকুয়ালস টু, তুমি জানো যে কিউ সাইন অ্যালফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ অ্যালফা। এটা এই ফর্মুলা থেকে তুমি যদি থিটার মানটা 90 ডিগ্রি বসাও, ট্যান থিটা মানে ট্যান 90 মান কত, আনডিফিনিট। সো আনডেফিনিট হওয়ার কারণে তুমি এখানে আনডেফিনিটটাকে 1/0 দিয়ে ডিফাইন করতে পারো। ট্যান 90 মান আনডেফিনিট, সো আমি ট্যান 90 এর জায়গায় কী লিখতে পারি, 1/0, এটার মানও আনডেফিনিট। সো এটা ইকুয়ালস টু কী থাকতেছে, কিউ সাইন অ্যালফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ অ্যালফা। এখন দেখো এই পার্টটা 1 এর সাথে গুণ হয়, এই পার্টটা 0 এর সাথে গুণ হয়। সো আমরা লিখতে পারি পি প্লাস কিউ কজ অ্যালফা ইকুয়ালস টু কী হচ্ছে, এইটা 0 এর সাথে গুণ হয়ে 0 হচ্ছে, তাই না। এখন দেখো পিটা ওইদিক গেলে কী হবে, মাইনাস পি, আর কিউটা ওইদিক গেলে গুণ আছে ভাগ হয়ে যাবে। সো আমি বলতে পারি অ্যালফাটা কত হবে, তখন অ্যালফাটা দাঁড়াবে, কজটা ডান দিকে গেলে হবে কজ ইনভার্স, আর পি ওইদিকে গিয়ে হয়েছে মাইনাস পি, আর কিউটা গুণ ছিল এদিকে গিয়ে হবে ভাগ। সো আমি বলতে পারি অ্যালফার মানটা তুমি কোন ফর্মুলা দিয়ে বের করবা, অ্যালফার মানটা কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ, এই ফর্মুলা ইউজ করলে অ্যালফার মানটা বের হবে। দেন তুমি এখানে অ্যালফার মান বসাইলে একেবারে সর্বনিম্ন দূরত্বের জন্য সময় বের করতে পারবা। এখন এখানে আরেকটা ফর্মুলা ইউজ করা যায়, সরাসরি আরেকটা ফর্মুলা ইউজ করা যায়, সেটা হচ্ছে তুমি অ্যালফার মান দুইটা স্টেপ করা লাগে না, তখন তুমি একবারে এস ডিভাইডেড বাই রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার এই ফর্মুলাটা ইউজ করতে পারো, কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার এই ফর্মুলাটা ইউজ করতে পারো। কেন দেখো আমি কোথায় ইউজ করছি, এটা কিউ সাইন অ্যালফার জায়গায়, তার মানে কিউ সাইন অ্যালফার মানটা অফ কোর্স এটা সমান হওয়া উচিত, তাই না। একটু দেখো যে কিউ সাইন অ্যালফা মানে হচ্ছে কি, উল্লম্ব বেগ, কারণ তুমি জানো কিউ যদি এটা হয় তাহলে এর অনুভূমিকটা হচ্ছে কিউ কজ অ্যালফা, আর উল্লম্ব হচ্ছে কিউ সাইন অ্যালফা, তাই না। সো কিউ সাইন অ্যালফাটাকে কি লেখা যায়, কিউ সাইন অ্যালফাটাকে দেখো আমি তোমাদের এটা ড্র করে বোঝাই কেন এই ফর্মুলাটা কীভাবে আসলো। একটু দেখো যে ধরে নিচ্ছি যদি কিউ এদিকে রওনা দিচ্ছে এটা কোনো প্যারা নেই,
ডান দিকে বা দিকে এটা কোনো সমস্যা নাই, তুমি ধরে নাও বাম দিকে রওনা দিচ্ছে, আমি এই চিত্রের মতো দেখাচ্ছি। সো এটা মনে করো কিউ বা দিকে, কিউ এর তাহলে একটা উপাংশ এদিকে হবে আর একটা উপাংশ এদিকে হবে, মানে এক্স অক্ষের দিকে একটা ওয়াই অক্ষের দিকে একটা। সো এটা হওয়া উচিত, এটা যদি অ্যালফা কোণে থাকে তাহলে এটা হওয়া উচিত কিউ কজ অ্যালফা, আর এটা হওয়া উচিত কিউ সাইন অ্যালফা। ঠিক আছে, এবার এটাকে তুমি যদি সমকোণী ত্রিভুজ বানাও, একটা সমকোণী ত্রিভুজ বানাইলা, এবার সমকোণী ত্রিভুজ বানিয়ে এটা কিন্তু অ্যালফা হইলে একান্তর কোণ এটাও অ্যালফা। ঠিক আছে, এবার তুমি আমাকে বলো যে কিউ সাইন অ্যালফার মানটা কত হয়, তুমি এটা বের করতে চাও। তুমি পিথাগোরাসের সূত্র জানো যে অতিভুজের স্কোয়ার, অতিভুজটা কত আছে আমার, পিথাগোরাসের সূত্র জানি কি, অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এটা জানো। সো এখান থেকে এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে কোণ, তার মানে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি আমার। তাহলে ভূমি কিন্তু এটা মানে কি, দেখো ভূমি এটা, এটা হচ্ছে ভূমি, তার মানে এটা অ্যাকচুয়ালি কিউ কজ আলফা সমান, এটা ভূমি এটাও ভূমি, দ্যাটস ওয়াই এটা আর এটার মান সমান কিউ কজ আলফা। ভূমি মানে হচ্ছে কত এখানে, তাহলে কিউ সাইন আলফা, এটা হচ্ছে কি লম্ব, এই কিউ সাইন আলফা হচ্ছে এটা, এটা হচ্ছে কি লম্ব, এটা ছিল মেইন ভেক্টর কিউ, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে কি অতিভুজ। ঠিক আছে, আর এই যে কিউ কজ আলফা এটা অ্যাকচুয়ালি ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি, এটাও ভূমি এটাও ভূমি একই। সো এটা কি, এটা হচ্ছে ভূমি। এখন তুমি এখান থেকে কিউ কজ আলফার মানটা বের করতে পারবা কিভাবে, দেখো আমি চাই ভূমির মানটা বের করতে, তাহলে ভূমি ইকুয়ালস টু কী লেখা যাবে, ভূমি ইকুয়ালস টু লেখা যাবে রুট ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, এটা লেখা যাবে। এখন বলো ভূমি মানে কি, ভূমি হচ্ছে কিউ, ভূমি হচ্ছে কিউ কজ আলফা, ভূমি হচ্ছে কি কিউ কজ আলফা, ভূমি হচ্ছে কিউ কজ আলফা, এটা ইকুয়ালস টু, তাহলে ভূমি ইকুয়ালস টু কি অতিভুজের স্কোয়ার, অতিভুজটা কোনটা কিউ, কিউ স্কোয়ার মাইনাস লম্ব কোনটা, লম্ব হচ্ছে এটা, লম্ব হচ্ছে কিউ সাইন আলফা, রাইট, সরি ওকে, কিউ কজ আলফা ইকুয়ালস টু হচ্ছে তাহলে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার ওকে। সো আমরা একটু ড্রয়িংটাকে একটু চেঞ্জ করি, ওয়েট, দেখো এখানে এখানে কি হচ্ছে, সো স্রোত লেটস সে এই দিকে হচ্ছে কিউ, তাই তো এদিকে হচ্ছে কিউ, অ্যান্ড এটাকে দুটো উপাংশে ভাগ করতেছো। সো অ্যাকচুয়াল এদিকে আমরা ভুল বলেছিলাম, এদিকে আমরা উপাংশটা নিচ্ছি না, নিচে এক্স অক্ষের দিকে কী থাকে, এক্স অক্ষের দিকে হচ্ছে স্রোতের বেগ থাকে, তাই না, এক্স অক্ষের দিকে স্রোতের বেগ আছে। সো এক্স অক্ষের দিকে স্রোতের বেগ, ওকে একটু বড় হয়ে গেছে আই গেস, এক্স অক্ষের দিকে স্রোতের বেগ, ওকে এই পর্যন্ত থাকুক, এটা স্রোতের বেগ, এটা হচ্ছে পি, আর আমি কিউটাকে এখানে লিখি, এটা হচ্ছে অতিভুজ কিউ, এটা কি কিউটা হচ্ছে অতিভুজ। এবার লম্বটা কি, এটা হচ্ছে কিউ সাইন আলফা, তুমি জানো এটা হচ্ছে লম্ব, এই কিউ এটা যদি আলফা কোণে থাকে পি এর সাথে, তাহলে এটা কি হবে, এটা উল্লম্ব উপাংশটা হবে কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা, যেটা প্রিভিয়াস স্লাইডগুলোয় তুমি দেখেছো নদীর, দেখো এখানে ইয়া ছিল কি, এই যে কিউটাকে ভাগ করছিলাম, কিউকে ভাগ করে উল্লম্ব উপাংশ কত পেয়েছিলাম, কিউ সাইন আলফা, তাই না। এখন এখানে খেয়াল করো যে তাহলে আমি এখানে জাস্ট যদি ডিফাইন করে দিই, এটা কি, তাহলে এটা হচ্ছে ভূমি, সো এটাও ভূমি, এটা অ্যাকচুয়ালি পি এর সমান, এটা কি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, এটা যদি অ্যালফা হয় একান্তর কোণ এটাও অ্যালফা, ঠিক আছে। আর যেটা আছে কিউ, কিউ যেটা আছে দেখো এখানে যে এটা ছিল কিউ, এই ভেক্টরটা অতিভুজটা হচ্ছে কিউ, এই কিউটা হচ্ছে কি অতিভুজ। আমি একটু বোঝাই দিচ্ছি, এক্স অক্ষের দিকে স্রোত, এটা ছিল নৌকার বেগ, নৌকার বেগের উল্লম্ব উপাংশ হচ্ছে কিউ সাইন আলফা। এখন আমি আর যেহেতু নিচের বাহুটা ভূমি, পিটা হচ্ছে ভূমি, সো এই ভূমিটাকে আমি এখানে লিখলাম যে এক্স অক্ষের দিকে এটা হচ্ছে ভূমি। এখন তাহলে আমি এই ফর্মুলা থেকে যে এটা কিন্তু এটা অ্যালফা হলে এটা একান্তর কোণ এটাও অ্যালফা, সেই ক্ষেত্রে আমি এই যে উপরে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এখানে পিথাগোরাসের সূত্র যে অ্যাপ্লাই করি, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তার মানে লম্ব আমি কিউ সাইন আলফা বের করতে চাই, লম্ব স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, আর লম্বর যে স্কোয়ারটা আছে আমি ভূমি বের করবো না, আমি লম্ব বের করব, লম্ব বের করব, এখানে এখানে ভূমি না, আমি এখানে কি বের করব, লম্ব বের করব।
খেয়াল করো। সো লম্ব ইকুয়ালস টু কত হবে? লম্ব ইকুয়ালস টু দাঁড়াচ্ছে রুট ওভার লম্বের স্কোয়ারটা হয়ে যাচ্ছে রুট, আর এখানে কি থাকতেছে? অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ার। এখন বলো লম্ব মানে কি? লম্ব মানে হচ্ছে কিউ সাইন আলফা, লম্ব মানে হচ্ছে কিউ সাইন আলফা, আর রুট ওভার অতিভুজের স্কোয়ার, অতিভুজটাকে, অতিভুজ হচ্ছে কিউ, এটা ছিল কিন্তু লম্ব, অতিভুজকে, অতিভুজ হচ্ছে কিউ, তাহলে কিউ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ভূমিটাকে, ভূমি হচ্ছে পি, এটা পি স্কোয়ার। সো আমরা বলতে পারি কিউ সাইন আলফা মানে হচ্ছে রুট ওভার পি, কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। সো কিউ সাইন আলফার জায়গায় তুমি একবার লিখতে পারো রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এটা লিখলে তাহলে তোমার আলাদাভাবে এই ওয়েতে আলাদাভাবে অ্যালফা বের করে দেন অ্যালফাটা এখানে বসানো লাগে না, তুমি একটা ইকুয়েশন দিয়েই টাইমটা বের করতে পারো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে সর্বনিম্ন সময়ে যদি নদী পার হওয়ার কথা বলা হয় তাহলে তুমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করবা? ফর্মুলা অ্যাপ্লাই করবা হচ্ছে এস ডিভাইডেড বাই কিউ, কারণ সাইন অ্যালফার মানটা 1 হয় তখন সর্বনিম্ন সময়ের জন্য, আর সর্বনিম্ন দূরত্বের জন্য তোমার ফর্মুলা হবে টি ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। অথবা তুমি এই ফর্মুলাও ব্যবহার করতে পারো, এই ফর্মুলা ব্যবহার করলে অ্যালফার মানটা আলাদাভাবে তোমার বের করতে হবে, তারপর অ্যালফার মানটা ইকুয়েশনে বসালে টি বের হবে। অথবা তুমি সরাসরি এই ইকুয়েশনটা বের করলে তোমার অ্যালফার মানটা আলাদাভাবে বের করতে হবে না। ওকে, আশা করি এতটুকু বুঝছো সর্বনিম্ন সময়ের জন্য আর সর্বনিম্ন দূরত্বের জন্য। ঠিক আছে, এরপরে কি আছে? সমকোণে থাকা ভেক্টর সমূহ লব্ধির মান। সমকোণে থাকা ভেক্টর সমূহের লব্ধির মান কেমন হবে? দেখো এটা মনে করো একটা ভেক্টর হচ্ছে পি, আর সমকোণে থাকলে কিউটা কেমনভাবে থাকবে? 90 ডিগ্রি কোণে। তাহলে এখানে অ্যালফার মানটা কত? অ্যালফার মানটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এখানে লব্ধিটা কত হবে? এখানে লব্ধিটা কত হবে? সো আমি আগে লব্ধিটা এঁকে নিচ্ছি, এটা হচ্ছে লব্ধি মনে করো আর, আর এখানে অ্যালফার মানটা কত? অ্যালফার মানটা বলা আছে 90 ডিগ্রি, কারণ সমকোণে আছে। তো লব্ধির মানটা তুমি ইজিলি বের করতে পারো। আর ইকুয়ালস টু আমরা ফর্মুলা জানি হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ অ্যালফা। এই ফর্মুলা তোমরা জানো। এখানে অ্যালফার মানটা কত? 90 ডিগ্রি। সো আমরা বলতে পারি এখানে কি হচ্ছে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq ইন্টু কজ 90 ডিগ্রি, এখানে তাই তো? কজ 90 মান কত? 0, দ্যাটস এই পার্টটার মান 0 হয়। সো এখানে কি থাকতেছে? লব্ধি ইকুয়ালস টু থাকতেছে রুট ওভার জাস্ট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তার মানে দুইটা ভেক্টর যদি সমকোণে থাকে তাকে একদম সরাসরি তুমি এইভাবে ফর্মুলাতে বের করতে পারো, অথবা তোমার আলাদাভাবে ফর্মুলা মনে না রেখে তুমি কজ 90 মানে কজ অ্যালফার জায়গায় 90 বসায় যা আসে সেটা করতে পারো, অথবা তুমি সরাসরি মনে রাখতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে কি যদি দুইটা ভেক্টর পরস্পরের সাথে সমকোণে থাকে। দেন পরের স্লাইডটা দেখো কি আছে? লব্ধি সর্বদা বৃহত্তর ভেক্টরের সাথে কম কোণে আনত থাকে। সরি, এটা কিন্তু আমরা আগে প্রথম স্লাইডে আমরা করছি, এটা আমরা প্রথম স্লাইডে করছিলাম। দেখো ভুলে এটা আবার এখানে চলে আসছে। এই যে লব্ধি সর্বদাই বৃহত্তর ভেক্টরের সাথে কম কোণে থাকে, এটা আমরা প্রথমেই করছিলাম তাই না? এটা প্রথমেই চেক করছিলাম এটা। ওকে, এই স্লাইডটাই পরে আবার রিপিট হয়ে গেছে। ওকে ওকে, সো এটা আমরা অলরেডি করে ফেলেছি, এটা স্কিপ করতেছি। এখন দেখো এই যে ভেক্টরের উপাংশ দিয়ে অ্যাকচুয়ালি তোমাদের খ নম্বরে এই কোশ্চেনগুলো আসে, লন ডলার ঠেলাচ্ছে টানা সহজ কেন? দেখো এটা একদম সিম্পল জিনিস। কি হয়, তুমি যদি লন ডলারকে ঠেলো তাহলে বলটা কোন দিকে? নিচের দিকে এইভাবে প্রয়োগ করতেছো আড়াআড়িভাবে, তাই না? এইভাবে বল প্রয়োগ করলে তুমি এটাকে দুইটা উপাংশে ভাগ করো। এটা হচ্ছে এফ, এফটাকে একটা অনুভূমিক উপাংশ, এক্স অক্ষের দিকে একটা উপাংশ নিলা, ওয়াই অক্ষের দিকে একটা উপাংশ নিলা। এবার এক্স অক্ষের সাথে যদি থিটা কোণে থাকে, তুমি জানো আমি একটু আগে তোমাদের বলছিলাম এটা যদি এফ হয়, এটাকে এক্স অক্ষের দিকে আর ওয়াই অক্ষের দিকে তুমি যখন ভাঙবা, যে বাহুর সাথে থিটা থাকবে ওই বাহুটা হবে মূল ভেক্টর ইন্টু কস থিটা, আর যে বাহুর সাথে থিটা নাই সেটা হবে মূল ভেক্টর ইন্টু সাইন থিটা, তাই না? এই সিম্পল জিনিসটাকে এখানে অ্যাপ্লাই করা হয়েছে। সো এটা মূল ভেক্টর ছিল এফ, তাহলে এই বাহুর সাথে থিটা আছে না, এই যে থিটা কোণে আছে, এই বাহুর সাথে থিটা কোণে থাকার কারণে আমরা বলতে পারি কি এখানে যে এই যে এই বাহুর সাথে থিটা আছে, দ্যাটস আমরা বলতে পারি এই বাহুটা হবে মূল ভেক্টর ইন্টু কস থিটা। এই যে বাহুর সাথে থিটা থাকে সেটা হয় মূল ভেক্টর ইন্টু কস থিটা। এখানেও সেম, মূল ভেক্টরটা হচ্ছে এফ, দ্যাটস মূল ভেক্টর ইন্টু কস থিটা হবে, যেহেতু এই বাহুটার সাথে থিটা কোণ আছে। ঠিক আছে, আর অ্যানাদারটা কি হবে? অ্যানাদারটা হচ্ছে আর বাকি যেটা আছে যেটার সাথে কোণ দেওয়া নাই, এই বাহুর সাথে কিন্তু কোণ দেওয়া নাই, দ্যাটস ওয়াই এই বাহুটা কি হবে? এই বাহুটা হবে মূল ভেক্টর ইন্টু সাইন থিটা। এখন এই যে এতটুকু উপাংশে বিভাজন তোমরা অলরেডি শিখে গেছো, কিন্তু এখানে লন ডলার ঠেললে কি ঘটতেছে ঘটনাটা দেখো। লন ডলারের নিজের একটা ওয়েট আছে ডব্লিউ নিচের দিকে,
তাই না? এবার আমার বলের আরেকটা অংশ কিন্তু নিচের দিকে কাজ করতেছে, তাহলে নিচের দিকে কয়টা বল আছে? একটা ওজন আছে আর আমার বল একটা আছে, দুইটা বল আছে। তাহলে এখানে মোট ওজন কত হয় বা লব্ধি ওজন কত হয়? লব্ধি ওজন কত হয়? লব্ধি ওজন হয় লন রোলারের নিজের ওয়েট যোগ আমার বল, যেটা একই দিকে, মানে নিচের দিকে যতগুলো বল আছে সবাইকে যোগ করো। ওয়েট তো নিচের দিকে কাজ করে, আবার আমি নিচের দিকে ঠেলতেছি বলে এটার দুইটা উপাংশে ভাগ করলাম, ভাগ করে এফ কস থিটা পাইলাম, এফ সাইন থিটা পাইলাম। এবার এফ সাইন থিটাটা কি করতেছে? ওজনটা বাড়ায় দিচ্ছে, কারণ এফ সাইন থিটাটা ওজনের দিকেই কাজ করতেছে, নিচের দিকে। দ্যাটস ওয়াই তখন লব্ধি ওজনটা বেড়ে যায়, ওর অরিজিনাল ওজনের সাথে আমারও একটা বল যোগ হয়ে ওজন আরও বেড়ে যায়। ঠিক আছে? এই যে এফ কস থিটাটা লন রোলারকে সামনে আগাইতে সাহায্য করে, আর এফ সাইন থিটাটা কি করে? ওজন বাড়াইতে সাহায্য করে। তাহলে ঠেললে আরও ওজন বেড়ে যাচ্ছে। এবার দেখো, যদি আমি এটাকে টানতাম তাহলে কি হতো? লন রোলারকে যদি টানা হয় তাহলে অফকোর্স আমি এই বরাবর টানতেছি উপরে, তাই না? যখন টানতেছি, এবার এই এফ ভেক্টরটাকে দুটো উপাংশে ভাগ করে, এদিকে একটা উপাংশ নিলাম, ওদিকে একটা উপাংশ নিলাম। এখন এটা অ্যাকচুয়ালি কোন দিকে থিটা নিবা তার উপর ডিপেন্ড করে। এই যে এটাকে কস থিটা, এটা সাইন থিটা, এটার উপর ডিপেন্ড করতেছে না, এটা কোনো ব্যাপার না। তুমি যদি কোনটাকে নিচের বাহুর সাথে নিতা, মানে যদি অ্যাজ ইফ এটা যদি এফ হয়, তুমি এটাকে এক্স অক্ষের দিকে একটা উপাংশ নিলা, ওয়াই অক্ষের দিকে। এবার কোনটাকে তুমি এখানে যেমন কোন উপরে ধরা হয়েছে, আমি কোন উপরে না ধরে যদি কোন নিচে ধরি, তাহলে কিন্তু এই বাহুটাকে আমার লিখতে হবে কস থিটা, এফ কস থিটা, আর এটাকে লিখতে হবে এফ সাইন থিটা। সো কোণের উপর ডিপেন্ড করে, কোন যদি উপরের বাহুতে থাকে তাহলে উপরেরটা হবে এফ কস থিটা, নিচেরটা হবে এফ সাইন থিটা। আর যদি কোন নিচে থাকে, নিচেরটা হবে এফ কস থিটা, উপরেরটা হবে এফ সাইন থিটা। সো এটা কোনো ব্যাপার না। আমরা যে কনসেপ্টটা মূলত বুঝতে যাচ্ছি সেটা হচ্ছে লন রোলারের ওজনটা কোন দিকে কাজ করে? নিচের দিকে। এবার আমাদের বলের দুইটা উপাংশ আছে, এই উপাংশটার কাজকে, এই উপাংশ করে কি লন রোলারকে এইদিকে টেনে নিয়ে যায়, ডান দিকে টেনে নিয়ে যায়। আর এই উপাংশটা কোন দিকে কাজ করে? উপরের দিকে, তার মানে ওজনের উল্টা দিকে। এই জন্য ওজনটা তখন কি হয়? কমে যায়, কারণ তখন লব্ধি ওজন কেমন হয়? লব্ধি ওজন, এটা ওর যে অরিজিনাল ওজন ছিল তার উল্টা দিকে আমার বল কাজ করতেছে, দ্যাটস ওয়াই এটা মাইনাস হয়। তখন যদি এইরকমভাবে কোনটা উপরে থাকে তাহলে এফ কস থিটা মাইনাস করবা, আর কোন যদি নিচে থাকে তাহলে এফ সাইন থিটা মাইনাস করবা। দেখো উপরের বলটাকে কোন যদি এই বাহুর সাথে কোন থাকে তাহলে উপরেরটা কি হয়? এফ কস থিটা, তখন এফ কস থিটা মাইনাস করবা। আর যদি কোনটা নিচের বাহুর সাথে হয় তাহলে এই উপরের বাহুটাকে কি লিখতেছি আমি? এফ সাইন থিটা। মানে সহজ কথা হচ্ছে উপরের বাহুটাকে তুমি মাইনাস করবা। ঠিক আছে? ওজন থেকে উপরের উপাংশ বা উল্লম্ব উপাংশকে মাইনাস করতেছি আমি। সো আমি ধরে নিচ্ছি যে কোনটা নিচের বাহুর সাথে আছে, সো এটা কি হবে? তাহলে এফ সাইন থিটা, তাহলে এফ সাইন থিটা মাইনাস করতে হবে। ঠিক আছে? আর এই যে চিত্রটা আছে এর জন্য কি হবে? লব্ধি ওজন। এই চিত্রের জন্য লব্ধি ওজনটা হবে ডব্লিউ মাইনাস উপরের বলটা কি সাইন থিটা না কস থিটা? এটা কস থিটা, এফ কস থিটা। ঠিক আছে? লব্ধি ওজনটা কত হচ্ছে? লব্ধি ওজনটা দাঁড়াচ্ছে ডব্লিউ মাইনাস এফ কস থিটা। সো এটা কজ না সাইন হচ্ছে এটা ম্যাটার করতেছে না, এটা ডিপেন্ড করে তুমি কোন দিকে কোণ নিচ্ছ। নিচের দিকে কোণ নিলে উপরের বাহুটা হবে সাইন থিটা, আর যদি উপরের দিকে কোণ নাও উপরের বাহুটা হবে কস থিটা। মান সেমই আসবে, এটা নিয়ে কোনো পেইন নাই। ঠিক আছে? সো লন রোলার ঠেলার চেয়ে টানা কেন সহজ? কারণ টানলে লব্ধি ওজন মাইনাস হয়, মানে মাইনাস হওয়ার কারণে ওজনটা কমে যায়, আর ঠেললে ওজন বেড়ে যায়। দ্যাটস ওয়াই ঠেলার থেকে টানা সহজ। ঠিক আছে? আশা করি পর্যন্ত বুঝতে পেরেছো। পরেরটা দেখো কি আছে, স্থির পানিতে নৌকার উপর বলের ক্রিয়া, বল কিভাবে কাজ করে। দেখো মনে করো একটা নৌকা দুই পার থেকে F1 আর F2 বলে টানা হচ্ছে। এই F1 বলটা এক্স অক্ষের সাথে θ1 কোণে টানতেছে, আর F2 বলটা দিয়া এক্স অক্ষের সাথে θ2 কোণে টানতেছে। তাহলে বলো তুমি আগে F1টাকে আমি আলাদা আলাদা এঁকে দেখি। এটা F1, এটা F1, এটা এক্স অক্ষের সাথে কত কোণে আছে? এক্স অক্ষের সাথে θ1 কোণে আছে। তাহলে তুমি এইদিকে একটা উপাংশ পাবা, এদিকে একটা উপাংশ পাবা, তাই না? এটা হচ্ছে F1, দুটো উপাংশ পাবা। যেহেতু নিচের বাহুর সাথে θ1 আছে তাহলে এটা কি হবে? এটা হবে F1 cos θ1, আর এটা হবে কি? F1 sin θ1। ওকে? আবার নিচের মানে অপর পারে এই দিকের পারে যে টানতেছে সেটা কেমন হবে? এটাকে দুইটা উপাংশে ভাগ করো। মনে করো এটা হচ্ছে F2 দেওয়া আছে, এটাকে দুটো উপাংশে ভাগ করো, একটা এক্স অক্ষের দিকে আর একটা ওয়াই অক্ষের দিকে। ওকে, ওকে মাঝে রেখে দুই দিকে দুটো উপাংশ আঁকতে হয়। সো মনে করো এবার এই যে এক্স অক্ষের সাথে θ2 কোণে আছে, তাহলে যে বাহুর সাথে θ থাকে এটা হয় cos θ, তাহলে এটা হবে কি? F2 cos θ2। আর এই বাহুটা কি হবে? এটা হবে F2 sin θ2। ওকে, এবার দেখো এক্স অক্ষের দিকে ডান দিকে কয়টা বল আছে? এই যে F1 এর কারণে কাজ করতেছে F1 cos θ, আর F2 এর কারণে কাজ করতেছে F2 cos θ। ডান দিকে
দেখছো ডিরেকশনটা দেখো, এই ডিরেকশনটা এইটার ডিরেকশন সেম না, দুইটাই ডান দিকে আছে না, এই জন্য দুইটা বল তখন যোগ হয়ে যায়। ডান দিকে তখন দুইটা বল কি হয়ে যায়, যোগ হয়ে যায়। ডান দিকে তখন কি হয়, এই যে F1 cos θ 1 আর F2 cos θ 2 এই দুইটা যোগ হয়ে যায়, কারণ দুইটার দিক একই দিকে থাকার কারণে দুইটা যোগ, দুইটাই ডান দিকে। আবার এইটার ক্ষেত্রে কি হয় দেখো, একটা আছে উপরের দিকে আর একটা আছে নিচের দিকে, এই দুইটা কিন্তু বিয়োগ হয়ে যায়। আবার কি হয়ে যায়, এই যে এইদিকে যেটা আছে আর এদিকে যেটা আছে এটা উল্টা দিকে থাকার কারণে এই F1 sin θ 1 মাইনাস F2 sin θ 2 হয়, অথবা F2 sin θ 2 মাইনাস F1 sin θ 2 হয়, sin θ 1 হয়, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ হয়। কিন্তু ডান দিকের ক্ষেত্রে কিন্তু দুইটা যোগ হয়, কারণ দুইটা ডিরেকশন একই, ঠিক আছে। সো এখানে যদি তোমাকে নৌকার ম্যাথ করতে দেয় যে নৌকাটা কত বলে মানে কত বল অনুভব করতেছে, তাহলে বল কত হবে, F1 যোগ F2 কিন্তু করা যাবে না, করতে হবে কি F1 cos θ 1 যোগ F2 cos θ 2। কীভাবে হলো বুঝতে পেরেছো, কারণ F1টাকে ভেঙে একটা উপাংশ পাইছি F1 cos θ 1 আর F2কে ভেঙে একটা উপাংশ পাইছি হচ্ছে F2 cos θ 2, এবং দুইটা ডিরেকশনে F2কে ভেঙে ডান দিকে পাইছি আবার F1কে ভেঙেও ডান দিকে পাইছি। সো দুইটাকে আমি কি করছি, একই দিকে থাকার কারণে যোগ করেছি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরেরটা, দেখো ট্রলি ব্যাগের উপর বলের ক্রিয়া। একটু আগে লন রোলার যে করছি আমরা একদম সিমিলার জিনিস। সো ট্রলি ব্যাগের ক্ষেত্রে দেখো, মনে করো এটা একটা ট্রলি ব্যাগ। এবার ট্রলি ব্যাগকে তুমি যদি ঠেলো, এইভাবে মানে ঠেলে নিয়ে যাও, তাহলে এইভাবে বল প্রয়োগ করতেছো, তাই না। বলটাকে আমি একটু সামনের দিকে লিখি, এইভাবে তুমি F বল প্রয়োগ করতেছো। এখন Fটাকে দুইটা ভাগে ভাগ করো, এক্স অক্ষের দিকে আর ওয়াই অক্ষের দিকে। মনে করো এক্স অক্ষের সাথে এটা থিটা কোণে আছে, যে বাহুর সাথে থিটা কোণে আছে, তাহলে এটা কি হবে F cos θ হবে, আর নিচেরটা হবে কি F sin θ। দেখো এই যে Fকে দুইটা ভাগে ভাগ করছি আমি। সো এই F cos θ কারণে ট্রলি ব্যাগটা কি ঠেললে সামনের দিকে যাবে, বাট F sin θ কি করতেছে, F sin θ নিচের দিকে থাকার কারণে এটা ওজন বাড়াই দিচ্ছে, কারণ ট্রলি ব্যাগের ওজন কোন দিকে, W নিচের দিকে। সো লব্ধি ওজনটা তখন কত হচ্ছে, লব্ধি ওজন তখন দাঁড়াচ্ছে ট্রলি ব্যাগের যে অরিজিনাল ওজন ছিল তার সাথে আমার নিচের দিকে আরেকটা বল যোগ হচ্ছে, যেটা হচ্ছে F sin θ। এবার ট্রলি ব্যাগকে যদি টানা হইতো তাহলে কি হইতো, ট্রলি ব্যাগকে যদি টানা হইতো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ঠেলার ক্ষেত্রে, এটা হচ্ছে ঠেলার ক্ষেত্রে, ওকে। আর এটা কি, এটা হচ্ছে টানার ক্ষেত্রে, এটা হচ্ছে টানার ক্ষেত্রে। টানার ক্ষেত্রে কি হচ্ছে, আমি এইভাবে উপরের দিকে টানবো, F বলে টানবো। এবার Fটাকে দুইটা উপাংশে ভাগ করতেছি, এদিকে একটা এদিকে একটা। সো ধরে নিচ্ছি এক্স অক্ষের সাথে এটা থিটা কোণে আছে, সো এটা কি হবে, এটা হবে F cos θ, আর উপরেটা কি হবে, এটা হবে F sin θ, তাই না। এবার এর ওজনটা কোন দিকে কাজ করে, W নিচের দিকে কাজ করে। দেখো আমার বলে যে F এর দুটো উপাংশ পাইছি, যে F cos θ আর F sin θ। F cos θ কারণে ব্যাগটা ডান দিকে আগাবে, যখন আমি এইভাবে টানবো তখন আমার সাথে সাথে ব্যাগটা আগাবে, তাই না। সো এটা কেন আগায়, F cos θ জন্য আগায়। আর F sin θ কাজটা কি, এটা উপরের দিকে কাজ করার কারণে W এর মান কিছুটা, ওজনটা কিছুটা কমায় দেয়। তাহলে এখানে লব্ধি ওজন কত হবে, লব্ধি ওজন W ইকুয়ালস টু হবে W মাইনাস আমার একটা বল উপরের দিকে, ওজন নিচের দিকে, আমার একটা বল উপরের দিকে উল্টা দিকে আছে না, F sin θ, এটাকে মাইনাস করতে হবে, তখন দুইটা বিয়োগ হয়ে ওজন কমে যাবে। তার মানে বলতো ট্রলি ব্যাগ ঠেলা সহজ না টানা সহজ, অফকোর্স টানা সহজ, কারণ টানলে ওজন কম ফিল হবে আর ঠেললে ওজন বেশি ফিল হবে, ঠিক আছে। সো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো সবাই। আজকে এই পর্যন্তই। সবাই এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। চেষ্টা করেছি বোঝানোর জন্য, যে বুঝিয়ে আমরা জাস্ট ফিজিক্সটাকে বুঝে আগানোর চেষ্টা করব, ঠিক আছে। আমি আমার দিক থেকে চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর। তারপরও যদি কোথাও তোমাদের মনে হয় তোমরা বুঝতে পারোনি, প্লিজ কমেন্টে জানাও, আমি চেষ্টা করব আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ এটা তোমার সকল বন্ধুদের সাথে শেয়ার করো। অ্যান্ড আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।